আচ্ছা, আজকে হলো ওয়েব কন্টেন্ট রাইটিং পার্ট 4। তো আমরা আজকে যেগুলো শিখব, ওয়েব কন্টেন্ট রাইটিং টুলস। আমরা স্পেশালি আজকে বিভিন্ন টুলসগুলোর ব্যবহার শিখব। টুলস মানে কি? হ্যাঁ, যন্ত্রপাতি, রাইট। এখন ওয়েব কন্টেন্ট দেখার জন্য আমাদের অনেক যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতিগুলোর ব্যবহার আমরা শিখব। ঠিক আছে? যন্ত্রপাতিগুলো কেমন? মনে করেন এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার নিজে নিজেই লিখে ফেলতেছে, অনেক ভালো না? আমরা জাস্ট আইডিয়াটা দিলাম, টেকনিকটা দিলাম, টপিকটা দিলাম, ওই টপিকের উপর সফটওয়্যার নিজে নিজেই লাগবে। ঠিক আছে? আমরা সেরকম যে টুলসের হেল্প নেব। আচ্ছা, এক নম্বর টুলস হলো গুগল ট্রান্সলেট। দুই নম্বর হলো আপনার স্পিনার, আর্টিকেল স্পিনার। তিন নম্বর হলো কপি চেকার। কপি চেকার। আচ্ছা, আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি, গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে যাওয়ার জন্য আমরা জাস্ট এখানে গুগলে গিয়ে সার্চ করব গুগল ট্রান্সলেট, সরাসরি গুগল ট্রান্সলেট চলে আসবে। অথবা যদি সরাসরি যেতে চাই, www.translate.google.com। কেন কথা শুনবে না কেন? কোথায় বলবে? হ্যাঁ, সমস্যা কি? এখানে 100টা যতটা খুলতে চায় ততটা খুলবে। হ্যাঁ, translate.google.com। আচ্ছা, আমরা আসলাম গুগল ট্রান্সলেটে, www.translate.google.com। আচ্ছা, তো দেখুন, এটা ইউজ আপনারা সবাই জানেন। এখানে আমরা যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। আমি এখানে যদি সরাসরি ইংরেজিতে কোনো কিছু লিখি, তাহলে এটা ট্রান্সলেট দিলেই এটা বাংলা চলে আসবে, এবং আমরা এখান থেকে ইংরেজি উচ্চারণটা শুনতে পারবো, এখান থেকে বাংলা উচ্চারণটা শুনতে পারবো। এখানে আরও যা যা আসবে, কোনো একটা শব্দের ওয়ার্ড যখন আমরা দেবো, এটার মিনিং সহ আরও অন্যান্য সবগুলো মিনিং এখানে চলে আসবে। এটা সহ আরও কী কী হতে পারে, বাংলা এটাকে আরও কী কী বলতে পারে। আমরা জানি, আমরা যখন ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ড সার্চ করি, তখন শুধু একটা ওয়ার্ডের জন্য একটাই আসে না, একটা ওয়ার্ডের জন্য আরও অনেকগুলো আসে, মানে অনেক কিছু মিন করে একটা ওয়ার্ড। আচ্ছা, এখানে সম্ভাব্য যতগুলো অর্থ হতে সবগুলো অর্থ আসবে।
তো আমরা ট্রান্সলেট থেকে পাবো সাউন্ড, মানে যে কোনো কিছুর সাউন্ডও পাবো, অর্থও পাবো। এখন আমরা যদি কোনো কিছু লিখতে যাই, মানে কোনো আর্টিকেল লিখতে যাই, সেটা যে কোনো ভাষায় আমরা লিখি না কেন, হয়তো কোনো একটা বাংলা শব্দের ইংরেজি জানার প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটা ইংরেজি শব্দের বাংলা জানার প্রয়োজন হতে পারে। আপনি পুরো সেন্টেন্সটা সাজাইছেন, শুধুমাত্র একটা শব্দ না জানার কারণে সেন্টেন্সটা মানে করা যাচ্ছে না। কোনো সমস্যা নেই, আমরা জাস্ট লিখলেই চলে আসবে। মনে করুন কোনো একটা শব্দ আমি এখানে লিখবো, যে কোনো একটা বাংলা শব্দ লিখবো, সেটা ইংরেজি চলে আসবে। মনে করেন জলপাই, জলপাইয়ের ইংরেজি কি আমি জানি না, তাহলে জাস্ট এখানে জলপাই লিখবেন। জলপাই, জলপাইতে ইংরেজিতে কি বলে? ঠিক আছে, অলিভ। Olive. তাহলে আমরা বাংলা থেকে ইংরেজি পাবো, আবার ইংরেজি থেকে বাংলা পাবো। যে কোনো জায়গায় এখানে দিলে আমরা কি সেই ইয়াটা পাবো। তো আমরা ট্রান্সলেট করতে গিয়ে, আর্টিকেল তৈরি করতে গিয়ে যদি যে কোনো শব্দের মিনিং জানার প্রয়োজন হয়, অথবা যে কোনো বাংলা শব্দের ইংরেজি জানার প্রয়োজন হয়, ইংরেজি শব্দের বাংলা জানার প্রয়োজন হয়, যে কোনো ভাষায় প্রয়োজন হোক না কেন, আমরা সেটা পাবো, আমরা সেটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা অনেকগুলো শব্দ ট্রান্সলেটে পাবো না। এখন যে শব্দগুলো আমরা ট্রান্সলেটে পাবো না, সেগুলো আমরা সরাসরি অনলাইন ট্রান্সলেট দিয়ে করতে হবে। আমরা যেগুলো ডিকশনারি ওয়ার্ড, সেগুলো পাবো ট্রান্সলেটে। ডিকশনারি ওয়ার্ড কি? যে শব্দের মিনিংগুলো ডিকশনারিতে পাওয়া যায়। এখন অনেকগুলো শব্দ আছে যেগুলো ডিকশনারিতে পাওয়া যায় না, সেই শব্দগুলোর মিনিংটা জানাটা সহজ না। যেমন কেউ কাউকে একটু ইয়া করে বললো যে মফিস, যে তুমি একটা মফিস। এখন মফিস মানে কি? এটা কি ডিকশনারিতে খুঁজলে পাওয়া যাবে? ডিকশনারিতে খুঁজলে পাওয়া যাবে না। আমরা যদি গুগল ট্রান্সলেটও সার্চ করি, গুগল ট্রান্সলেটও কি একটা ডিকশনারি, ঠিক আছে? এখানে সার্চ করলে পাওয়া যাবে না। বাট আমরা যদি সরাসরি গুগলে সার্চ করি, আমরা জাস্ট লিখবো গুগলে ডিফাইন স্পেস মফিস। মনে করেন কোনো একজন বিদেশি বাংলাদেশে আসলো, এখন বিদেশিকে দেখে কেউ ঠাটকা মানে মস্কারা করছে, বলে যে তুমি একটা মফিস। এখন সে তাৎক্ষণিক বিষয়টা বুঝতে পারে নাই, পরে যখন সে গুগলে সার্চ করছে তখন সে মফিজের অর্থ পাইছে। এই যে a person with low intelligence and often does foolish things. তাহলে যে শব্দটা ডিকশনারি ওয়ার্ড না, সেই শব্দের মিনিংটা আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, অনেকগুলো শব্দ আছে যেগুলো ডিকশনারিতে পাওয়া যাবে না। তারপর মনে শব্দটা সেলফি শব্দটা ডিকশনারিতে অ্যাড হয়েছে রিসেন্টলি, মাত্র 1 বছর আগে। কিন্তু এর আগে থেকে সেলফি শব্দটা ছিল না, ডিকশনারিতে ছিল না, কিন্তু সবাই বুঝতো। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো ডিকশনারিতে নাই, এগুলো আমরা কি কিন্তু এগুলো আমরা বুঝি। তো আমরা যখন করব গুগল, আমরা যখন আর্টিকেল লিখবো, তো অনেকগুলো প্রচলিত শব্দের চাইতে অপ্রচলিত শব্দকে আমাদেরকে ইউজ করার প্রয়োজন হতে পারে। তো যে কোনো একটা ভাষা, যে কোনো একটা বিষয় যখন আমরা ইনফরমেশন কালেক্ট করব, ইনফরমেশন কালেক্ট করার পর যখন আপনি সেটাকে ট্রান্সলেট করবেন, দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড সেগুলো ট্রান্সলেট হচ্ছে না। তখন সেগুলো কোথায় ট্রান্সলেট হবে? সরাসরি গুগলে কি আমরা সেগুলো ট্রান্সলেট করতে পারবো। আর গুগলে যে কোনো কিছু ট্রান্সলেট করার জন্য আমরা লিখবো ডিফাইন স্পেস জাস্ট শব্দটা, প্রথমে লিখবো ডিফাইন স্পেস ওই শব্দটা, তাহলে সেই শব্দটার মিনিং আমরা জানবো।
আচ্ছা, এরপর গুগল ট্রান্সলেট থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উচ্চারণ, সঠিক উচ্চারণটা। কোনো একটা শব্দের উচ্চারণ নিয়ে অনেক সময় কনফিউশন থাকে, যে শব্দের উচ্চারণ এটা হবে নাকি এটা হবে। আমরা এখান থেকে খুব সহজে উচ্চারণটা আমরা করতে পারবো। Olive. Olive. এখন অলিভ এখানে এখানে কোন ভাষা- Olive. কিসে বলতেছে? মেয়ে কোনটা না? যদি আমরা ছেলে কোনটা শুনতে চাই তাহলে যাবো সরাসরি গুগলে। গুগলে যাব, Olive. Olive. তাহলে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে দেখেন এটার ফোনেটিক্স আসতেছে, উচ্চারণটা আসতেছে, পাশাপাশি এটার মিনিংটা আসতেছে, ইংলিশ টু ইংলিশ মিনিং। আর আমরা যদি গুগল ট্রান্সলেটে সার্চ করি তাহলে ইংলিশ টু যে কোনো ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো মানে কোনো একটা টেক্সট ফাইলকে যদি আমরা অডিও ফাইলে কনভার্ট করতে চাই। আপনি অনেক বড় একটা আর্টিকেল লিখছেন, এখন আপনি চিন্তা করছেন কি এত বড় একটা আর্টিকেল মানুষকে যদি এমনিতে পড়তে দেওয়া হয় অনেকে আলসে করে পড়বে না। হ্যাঁ, আপনি চিন্তা করছেন যে আপনার অনেকগুলো, আপনার ম্যাক্সিমাম রিডার হচ্ছে আলসিয়া রিডার, আলসিয়া পাঠক। এখন আলসিয়া পাঠকদের জন্য আপনি একটা ব্যবস্থা রাখবেন। ব্যবস্থাটা কি? যে কেউ চোখ বন্ধ করে করে পড়তে পারবে, চাইলে চোখ খোলা রেখে পড়তে পারবে, চাইলে চোখ বন্ধ করে পড়তে পারবে। দেখি আমরা একটা চোখ বন্ধ করে পড়ার ব্যবস্থা করি। চোখ বন্ধ করে পড়া যাবে না? আমরা চেষ্টা করি চোখ বন্ধ করে পড়ার ব্যবস্থা করা যায় কিনা। আমি মনে করুন এটা লাগলাম, এখন আমি চাচ্ছি এটা মানুষকে মানে আমি যে আর্টিকেলটা লাগলাম সেটার পাশাপাশি একটা অডিও ফাইল দেবো। তাহলে আমি জাস্ট এটা প্লে হওয়ার সময় খাবার তৈরি করছেন, খাবার থেকে রোগ প্রতিরোধে কয়েকটি নিরাপত্তা সূত্র মেনে এটা প্লে হওয়ার সময় এটা করতে পারবো না, রেকর্ড করা যাবে না? যে কোনো একটা সফটওয়্যার দিয়ে এটা অডিওটা রেকর্ড করা যাবে না? অডিওটা রেকর্ড করে আমরা কি আর্টিকেলের সাথে দিতে পারি। তাহলে এটা হচ্ছে অডিও আর্টিকেল, ঠিক আছে? যে কেউ এটা পড়েও দেখতে পারবে, আবার যে কেউ এটার অডিওটা শুনতে পারবে। খাবার তৈরি তো মজার বিষয় হলো এটা আমাদের বাংলা আর্টিকেল তৈরি হতে কাজে লাগবে। আবার যদি আমরা এটা কোনোটা ডাবিং করতে চাই, ডাবিং হয় না, আমি একটা আর্টিকেল দেখালাম, আর্টিকেলের আমি কি চাচ্ছি ডাবিংটাও দেবো। আমি এটা চাইনা ভাষায় ডাবিং করবো আমার এই আর্টিকেলটা। আর্টিকেল কোনটা? আমরা জাস্ট প্রথম আলো থেকে একটা নিউজ নিলাম, খাবার তৈরিতে মানতে হবে যেসব নিয়ম। এখন আমি এটা চায়না ভাষায় চায়নাতে ডাবিং করে দেবো, বাংলা থেকে জাস্ট চায়না। 餐点制作，粮食安全的来源遵守一些重要的。 যার বোঝার সে বুঝবে না, ঠিক আছে? আমরা এভাবে আমরা চাইলাম যে আর্টিকেলটা আমরা কি চায়নাতে প্রচার করব, কিন্তু পাশাপাশি চায়নার একটা ডাবিং করে দেব। করা যাবে না?餐点制作，粮食。 餐点制作，粮食安全的来源遵守一些重要的疾病。由于本病可能与饮食传播，造成对健。 কোনটা রেকর্ডিং করা ছাড়া? হ্যাঁ, অবশ্যই পারবেন। এখান থেকে আমি দেখাই,
এটা গুগল ট্রান্সলেটে সরাসরি ডাউনলোড করার ব্যবস্থা দেয় নাই। আপনি গুগল ট্রান্সলেটে আপনি মানে যে কোনো একটা অ্যাডসন আপনি ইয়া করতে পারবেন। আপনি এখানে গিয়ে মজিলাতে যাবেন, এখানে যাবেন অ্যাডন্স দিয়ে অডিও রেকর্ডার, একটা অডিও রেকর্ডার সেট করে নেবেন। এক্সটেনশন অডিও রেকর্ডার। এই যে ইউটিউব ভিডিও অডিও ডাউনলোডার অডিও রেকর্ডার যদি সেট করে নেন তাহলে অটোমেটিক্যালি এটা রেকর্ড হয়ে যাবে। এই যে এটা রেডিও রেকর্ড, অডিও ডাউনলোডার প্রিমিয়ার, ঠিক আছে। আর আপনি তো অনলাইনে অনেকগুলো ছোটখাটো সফটওয়্যার পাবেন যেগুলোতে আপনি রেকর্ড করতে পারবেন। অডিও রেকর্ডার, অডিও রেকর্ডার ফর পিসি, ওকে। অডিও রেকর্ডার এটা ডাউনলোড করে আপনি এটা দিয়ে করতে পারবেন। আবার যদি চান যে কোনো সফটওয়্যার ছাড়া করবেন তাহলে অডিও রেকর্ড ইন অনলাইন অডিও রেকর্ডার, এই যে অনলাইন ভয়েস রেকর্ডার। মাইক্রোফোন সেটিং, অডিও সেটিং সব কিছু ঠিক করে অনেকগুলো পাবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম গুগল ট্রান্সলেট আমাদের যে কোনো মিনিং যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করার প্রয়োজন হোক না কেন, আমাদের ইয়া করার প্রয়োজন হোক না কেন, সেটা আমরা করতে পারবো। তবে কিছু মানে গুগল ট্রান্সলেটের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো হলো অনেক লম্বা সেন্টেন্স সে করতে পারে না। করতে হলে মাঝখানে অনেক রকম প্রবলেম হয়ে যায়। প্রবলেম কেন হয়? কারণ গুগল ট্রান্সলেট যেটা করতে পারে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, মানে কথার মারপেজগুলো সে বুঝে না। তো যার ফলে অনেক লম্বা সেন্টেন্স ট্রান্সলেট করতে হলে, অনেক বড় প্যারাগ্রাফ ট্রান্সলেট করতে হলে সে কি মাঝখানে অনেকগুলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করার সবচেয়ে ভালো উপায় হলো আপনি ট্রান্সলেটটা নিজেকেই করতে হবে, ট্রান্সলেটটা করে আবার পড়তে হবে, আপনাকে পড়ে আবার এগুলো কারেকশন করতে হবে। অনেকগুলো বিষয় আছে গুগল সেগুলো পড়তে পারে না। যেমন আমি যদি বলি যে সে আকাশ কুসুম চিন্তা করে, এখন আকাশ কুসুম আমি যদি লিখে সে অসম্ভব চিন্তা করে, এখানে গুগল ট্রান্সলেট খুব সহজে ট্রান্সলেট করতে পারবে। যদি লিখে সে আকাশ কুসুম চিন্তা করে, ওই শব্দটা যেটা একটু কঠিন শব্দ, ওটিকে ট্রান্সলেট করলে তার একটু কি প্রবলেম হতে পারে। আকাশকে সে স্কাই, ঠিক আছে, কুসুমকে ডিমের কুসুম মনে করতে পারে, ঠিক আছে। তো যার ফলে সে আলাদাভাবে কি অনেক কঠিন করে সে ট্রান্সলেট করবে। তো সে যেভাবে ট্রান্সলেট করুক না কেন, গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করার পর 100% ট্রান্সলেট হবে না, এটাকে আমাদের পড়ে আবার এটাকে করতে হবে। কিন্তু যদি একটা শব্দ হয়, একটা শব্দকে সে ভালোভাবে ট্রান্সলেট করতে পারবে। একটা শব্দ অথবা ছোটখাটো কোনো সেন্টেন্স, ওটিকে সে অনেক ভালোভাবে করতে পারবে, বড় প্যারাগ্রাফ করতে পারবে না। তাহলে আমরা গুগল ট্রান্সলেটের হেল্প নেব, কিন্তু গুগল ট্রান্সলেটের উপর 100% ডিপেন্ড করা যাবে না। আমি যেটা বলেছিলাম যে কোনো একটা আর্টিকেল, আমরা বিভিন্ন আর্টিকেলগুলো পড়ে আমরা নিজের মতো করে লিখব। তো সেটা লেখার জন্য সেটা নিজ থেকে লিখতে হবে। আমাদেরকে টুলসগুলো জাস্ট হেল্প করতে পারবে, বাট টুলসগুলো আমাদেরকে কাজ করে দিবে না, কাজ আমাদেরকেই করতে হবে। তাহলে গুগল ট্রান্সলেট আমাদেরকে যেটা হেল্প করবে, যে ভাষা নিয়ে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, ভাষা নিয়ে যে কোনো ধরনের জটিলতা আমাদের আর হবে না। আচ্ছা, এখন মনে করেন আপনার কাছে কোনো একটা ওয়েবসাইট আসছে, গুগল ট্রান্সলেট থেকে অনেকগুলো টুলস পাওয়া যায়, টুল কিট পাওয়া যায়। এই যে দেখুন, ট্রান্সলেটর টুল কিট, ওয়েবসাইট ট্রান্সলেটর আছে না। আমরা যদি ওয়েবসাইটের সাথে মনে করেন আমি ডেইলি একটা সাইট দেখি, আমি ডেইলি প্রথম আলো দেখি। এখন আমি যদি চাই যে প্রথম আলো আমাকে বাংলাতে দেখাবে না, আমাকে দেখাবে আরবিতে, ঠিক আছে। অথবা যে কোনো একটা বিদেশি একটা ওয়েবসাইট, মনে করুন নিউ ইয়র্ক টাইমস, যে কোনো একটা বিদেশি একটা ওয়েবসাইট, আমি চাচ্ছি ওদের ভাষায় না দেখে সেটাকে আমি আমার ভাষায় দেখবো। হ্যাঁ, ট্রান্সলেট করবো না, ট্রান্সলেট করার ঝামেলা যাবো না।
তাহলে আমি যদি জাস্ট অ্যাডন্স থেকে একটা যদি ট্রান্সলেটর টুলকিট যদি ডাউনলোড করি, ট্রান্সলেটর একটা টুলস যদি আমি ডাউনলোড করি, তাহলে অটোমেটিক এই যে গুগল ট্রান্সলেটর ফর ফায়ারফক্স, গুগল ট্রান্সলেটর, আমি যদি একটা ট্রান্সলেটর যদি অ্যাড করে রাখি এবং সেখানে যদি বাংলা সিলেক্ট করে রাখি, যে ভাষা মানে সিলেক্ট করে রাখবো, আমি যে কোনো ওয়েবসাইট দেখি না কেন, আমি যদি একটা ইতালিয়ান ওয়েবসাইট দেখি সেটা আমাকে দেখাবে বাংলায়, ইতালিয়ান ভাষায় দেখাবে না। আমি যদি ফ্রেঞ্চ কোনো ওয়েবসাইট দেখি আমাকে দেখাবে বাংলায়, যাবতীয় সকল কন্টেন্ট আমাকে বাংলাতেই দেখাবে। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট ট্রান্সলেট আমরা গুগল ট্রান্সলেট থেকে পাচ্ছি কি, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট, যে কোনো ছোটোখাটো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ড, যে কোনো মিনিং। আবার আমরা অনলাইন ট্রান্সলেটর থেকেও, যেটা আমরা গুগল ট্রান্সলেটরে পাবো না সেটা আমরা অনলাইন ট্রান্সলেটর থেকে খুঁজে নিতে পারবো। তো অনলাইন থেকে খুঁজে নেওয়ার জন্য প্রথমে লিখতে হবে ডিফাইন স্পেস সেই শব্দটা, আমরা সেই শব্দটা পেয়ে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল স্পিনারটা আমাদের কি কাজে লাগবে? আর্টিকেল স্পিন মানে হলো ঘুরানো, স্পিন বল ঘুরাইয়াছে, মানে স্পিন মানে হলো মানে ঘুরানো। এখন আর্টিকেল স্পিন মানে হলো আর্টিকেলকে ঘুরানো। আর্টিকেলকে কিভাবে ঘুরানো? একটা আর্টিকেল এক এক রকম করে লেখা। একটা কথা অনেকভাবে বলা যায়। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তোমার নাম কি, একভাবে, কি নাম তোমার নাম যেন কি, হ্যাঁ তোমার নামটা একটু বলবা, অনেকভাবে আমরা জিজ্ঞেস করতে পারি না? আমি তাকে নাম জিজ্ঞেস করতেছি, সেই নাম জিজ্ঞেস করার প্যাটার্নটা আমরা তাকে কমসে কম 10 ভাবে আমরা কি জিজ্ঞেস করতে পারি। সেন্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু মূল ভাবটা চেঞ্জ হচ্ছে না। আমি তাকে যেভাবে জিজ্ঞেস করি না কেন সে উত্তর একটাই দিবে। আমি আবুলকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, উত্তরে কি বলবে? আবুল, তাই না? যদি বলে কি নাম তোমার, উত্তর কি আসবে? আবুল। তোমার নামটা জন্য কি, উত্তর কি? আবুল। মানে সেম অ্যান্সার আসবে, অ্যান্সার সেম না? আচ্ছা, তার মানে মূল ভাবটা, মূল কোশ্চেনটা একটাই। আমি যে ভাষায় করি না কেন, যেভাবেই করি না কেন, মূল সেম সেখানে একটাই। তো যখন আমরা আর্টিকেল লিখি, যখন আমরা কোনো ক্রিয়েটিভ রাইটিং লিখি, তখন সেখানে দ্বিরুক্তি, যে একই শব্দ অথবা একই সেন্টেন্স যদি আমরা বারবার ইউজ করি তখন সেটা লেখার গ্রহণযোগ্যতা কমে যায়, লেখাটা একটু উইক হয়ে যায়। তো সেই জন্য যে কোনো ক্রিয়েটিভ রাইটিংসে যে নিয়মটা, সেটা হলো আমি একবার যে শব্দটা উচ্চারণ করব, পরবর্তী লাইনে সেই হুবহু শব্দটা আর ইউজ করা যাবে না। হ্যাঁ, সিনোনিম ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন কোনো সাংবাদিক মানে ক্রিকেট নিয়ে বললো যে বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়রা এই কাজটা করলো, অমুক দল অমুক ইয়াতে জিতলো। এরপরে যদি আবার বলা হয় বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা, তাহলে লেখার মানটা কমে যায়। পরবর্তীতে বলা হবে টাইগাররা, তার মানে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা যে কথা, টাইগাররা একই কথা, সিনোনিম। তো আমরা একই সেন্টেন্স যদি বারবার ইউজ করি তাহলে দেখা যায় কি সেটা প্রবলেম হয়, সেটা মানে ভাষার লেখার সৌন্দর্য নষ্ট হয়। তো সেই জন্য আমাদেরকে একই কথা, একটা শব্দ বিভিন্নভাবে আমাদেরকে ঘুরিয়ে লিখতে হয়। এটা হচ্ছে স্পিনিং। এখন দেখেন, তো আমরা যখন নর্মালি কোনো আর্টিকেল কালেক্ট করব, আর্টিকেল কালেক্ট করলে আমাদেরকে সেই আর্টিকেলটা স্পিন করতে হয়। যেমন আমি এই লেখাটা খাবার তৈরিতে মানতে হবে যেসব নিয়ম। এখন আমি এই টাইটেলটা স্পিন করব, এটাকে স্পিন করে আর কি কি বলা যায়? এটাকে মানে অন্যভাবে লিখে অন্যভাবে বলে বলেন। আমি বাংলায় করব, সাইদুল পানি আনো। খাবার তৈরিতে মানতে হবে যেসব নিয়ম, লেখাটা এভাবে লেখা আছে। আমি এটাকে মূল ভাবটা ঠিক রাখবো, এটাকে আরেকভাবে লিখবো, এটাকে স্পিন করবো। কিভাবে করা যায়? খাবার তৈরিতে যেসব নিয়ম মানতে হবে, খাবার তৈরিতে যেসব নিয়ম মানাটা জরুরি। হ্যাঁ, খাবার তৈরির সাধারণ নিয়ম কানুন আমরা অনেকভাবে বলতে পারি।
তা আমরা যখন এটাকে এই আর্টিকেলটা দেখে থেকে যখন আমরা আরেকটা আর্টিকেল তৈরি করব, তখন আমরা কি স্পিন করব। স্পিন করব কীভাবে? প্রত্যেকটা সেন্টেন্স এই টাইটেলটাকে আমরা স্পিন করব, ভিতরে যা আছে সেগুলোকে আমরা স্পিন করব। বোতল নিয়ে এসো। তাহলে দেখুন, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটাকে স্পিন করে কিভাবে বলা যায়? না, ডেকে রাখুন আর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখুন এক না। খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটাকে আর অন্যভাবে কিভাবে বলা যায়? মানে খুব ছোট সেন্টেন্সের জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে। কেন পরিষ্কার পরিচ্ছন্নতা শব্দটাই বাদ দেন না? পরিষ্কার পরিচ্ছন্নতা শব্দটা বাদ দিলে সেন্সটা আনা যায় না। আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমরা দেখবো যে মূল ভাবটা, মূল সেন্সটা কি। আর্টিকেল লেখার জন্য শব্দটা ইম্পর্টেন্ট না, বাক্যটা ইম্পর্টেন্ট না, ছবিটা ইম্পর্টেন্ট না, কোনো কিছু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? মূল ভাবটা। ঠিক আছে? তো এখন খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই শব্দটা, এই সেন্সটা প্রকাশ করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন শব্দটা ব্যবহার না করলেও চলে। একটু চিন্তা করেন আর কি কি দিয়ে এটা প্রকাশ করা যায়। না, মানসম্মত আর পরিষ্কার পরিচ্ছন্ন এক না। টাটকার পরিষ্কার পরিচ্ছন্ন এক না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নের সিনোনিম কি আছে? বার্গার ধুয়ে রাখবে। তাহলে আমরা পরিষ্কারটা বাদ দিই, হয়তো খাবার পরিষ্কার রাখুন অথবা খাবার পরিচ্ছন্ন রাখুন, তাই না? আমরা যে কোনো একটা বাদ দিই, পরিষ্কার পরিচ্ছন্ন না বলে আমরা শুধু পরিচ্ছন্ন বলি, খাবার পরিচ্ছন্ন রাখুন অথবা খাবার পরিষ্কার রাখুন। কাঁচা ও রান্না করা সবজি আলাদা আলাদা করে রাখুন, খাবার ভালোভাবে সেদ্ধ করে খান। তাহলে আমরা যেটাই করি আমাদেরকে স্পিন করে করতে হবে। এখন এই যে স্পিন করাটা আমরা স্বাভাবিকভাবে করতে পারতেছি, আমরা এটাকে চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারি। সফটওয়্যার দিয়ে করার জন্য যেমন এই যে ক্লিন, এই ক্লিনটার ধরেন এটার ইংরেজি কি? খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এখন এই জিনিসটা আমরা মানে সফটওয়্যার দিয়ে করব। সফটওয়্যার দিয়ে কীভাবে করা যায় আমরা একটু দেখি। দেখুন, আমরা গুগল থেকে অনলাইন স্পিনার খুঁজে নিই। অনলাইন আর্টিকেল স্পিনার, অনলাইন আর্টিকেল স্পিনার। আচ্ছা, স্পিনারে যাওয়ার আগে আমি আগে সহজভাবে এই সমস্যার সমাধান করি। পরিষ্কার পরিচ্ছন্ন, এখন পরিষ্কার পরিচ্ছন্নের সিনোনিম কি আছে এই মুহূর্তে মনে করেন আমাদের জানা নেই। ঠিক আছে? এখন আমি সেটা জানতে চাই সিনোনিম কি কি আছে, এটার সমানার্থক শব্দ আর কি কি আছে। পরিষ্কার পরিচ্ছন্ন মানে ইংরেজিতে বলে ক্লিন। তাহলে আমি ক্লিনের সিনোনিম চাই। আমি জাস্ট গুগলে যাব, সিনোনিম ক্লিন। ঠিক আছে? ক্লিনের সিনোনিম, এই যে ক্লিনের অনেকগুলো সিনোনিম এখানে আসছে। অ্যাডভার্ব, ভার্ব, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিন আপ, ক্লিন, ক্লিনিং, ক্লিন আউট। এই যে দেখুন অনেকগুলো শব্দ আসছে সিনোনিম। হাইজেনিক, ওয়াশ আপ, সুইপ, অনেক কিছু আসতেছে না? হাইজেনিক, এখন আমরা হাইজেনিকের ইয়াটা বের করি। হাইজেনিক আমরা ট্রান্সলেটে গিয়ে হাইজেনিকের অর্থটা বের করি।
এখনো সে পুরোপুরি শিক্ষিত হয়নি। আচ্ছা আমি ভুল লিখছি। বাহ, অনেক নাইস। আচ্ছা, তো দেখুন আমরা অনলাইনে যাচ্ছি, আমরা সরাসরি এটার কি অনলাইনের মাধ্যমে এটাকে আমরা স্পিন করব। তাহলে অনলাইন ট্রান্সলেটরে যাওয়ার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করব অনলাইন আর্টিকেল স্পিনার, ফ্রি আর্টিকেল স্পিনার। আমরা অনেকগুলো আমরা আর্টিকেল স্পিনার পাবো, স্পিনার চিফ, এই যে spinbot.com, ফ্রি আর্টিকেল স্পিনার.com, অনেকগুলো আমরা পাচ্ছি। আমি যে কোনো একটাতে যাচ্ছি। ইনপুট টেক্সট, আউটপুট টেক্সট, আমি লিখলাম এখানে হোয়াট ইজ ইউনিট, দেখে আমি ট্রান্সলেট করবো স্পিন টেক্সট। কই কথা বলো না কেন? I am not a robot. কি রে বাবা? এগুলো কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো পাচ্ছি, একটা কাজ না করলে আরেকটা কাজ করবে। আমরা স্পিনার চিপ একটা সফটওয়্যার ইউজ করতে পারি, সফটওয়্যার দিয়ে আমরা ব্যাপক আকারে কাজগুলো করতে পারবো। কিন্তু ছোটোখাটো কাজগুলো করার জন্য আমাদের সফটওয়্যারে যাওয়ার দরকার নেই, আমরা সরাসরি অনলাইন থেকেই করতে পারবো। স্পিনার চিপ সফটওয়্যারের ব্যাপারে আমি সিডিতে বিস্তারিত বলছি, আপনারা কি এর সাথে পরিচিত? স্পিনার চিপ, হ্যাঁ, এটা আমি সিডিতে বলছি। কি আছে বুঝে নিচ্ছ? লাইটটা জ্বালা যাও, ওদিকে কোনা লাইটটা জ্বালা যাও। তো আমাদের স্পিনার চিপটা লাগবে কখন? আমরা যখন ইংরেজি আর্টিকেল লিখবো তখন। বাংলা আর্টিকেল লিখলে আমাদের স্পিনার চিপ লাগবে না। আচ্ছা, তাহলে স্পিনার চিপটা কি? এটা হলো জাস্ট একটা ওয়ার্ডকে, একটা সেন্টেন্সকে আমরা কীভাবে এটাকে ঘুরিয়ে লিখতে পারি, অন্যরকম করে কীভাবে লিখতে পারি। আমরা যদি গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে আমরা অনেকগুলো আর্টিকেল স্পিনার পাবো, ওগুলো দিয়ে আমরা স্পিন করতে পারবো। আমি এখন দুইটা ট্রাই করলাম, দুইটা এই মুহূর্তে ঠিক কী কারণে কাজ করতেছে না, বাট আমরা অনেকগুলো পাবো, 17টা পাবো। একটা কাজ না করলে আমরা আরেকটাতে গিয়ে কাজ করতে পারবো। এই যে স্পিনার, আর্টিকেল স্পিনার।
আর্টিকেল স্পিনারে যদি আমরা যাই, আমরা অনেকগুলো আর্টিকেল স্পিনার পাচ্ছি, এটা একটা কাজ না করে আমরা আরেকটা দিয়ে কাজ করতে পারবো। Abul is a good boy. আচ্ছা, আচ্ছা, ওগুলো তো মানে লগ ইন করে নিয়ে ওই কারণে। কথা শোনো না কেন? ক্যাপচা কোথায়? এখানে ক্যাপচা লিখতে হবে। ক্যাপচাটা কোথায়? না না, এখানে থাকবে না, ফ্ল্যাট। এটা আসছে না। আবুল ইস এ গুড বয়, এটার পরিবর্তে আসছে আবুল ইস এ ডিসেন্ট বয়। এখন ডিসেন্ট মানে কি? হ্যাঁ, ভদ্র। ঠিক আছে, আমরা এটাকে করে আরেকবার যদি করি, আমরা আরেকবার হবে। তাহলে আমরা যে কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা স্পিন করতে চাই, অন্য কোনো ভাষায় করতে চাই, আমরা সেটা অনলাইন স্পিনারের হেল্প নিতে পারবো। এটা সবসময় প্রয়োজন হবে না, এটা প্রয়োজন হবে যখন আমরা ইংরেজি কোনো আর্টিকেল লিখবো তখন। ঠিক আছে, আর এটা প্রত্যেকটা সেন্টেন্সের জন্য প্রয়োজন হবে না। অনেকগুলো সেন্টেন্স আমরা নিজেরা লিখতে পারবো, যে সেন্টেন্সের জন্য আটকে যাবেন, যে সেন্টেন্সটা বোঝা যাবে না যে এটার কী হতে পারে, সেটার জন্য আমরা কি স্পিনার ইউজ করবো। বাট নর্মালি এটা ইউজ করার প্রয়োজন হবে না। তাহলে আমরা ট্রান্সলেট দেখলাম, অনলাইন ট্রান্সলেট দেখলাম, স্পিনার দেখলাম, এখন হলো কপি চেকার। এখন আর্টিকেল লেখার ক্ষেত্রে বাইরের অন্যতম একটা কন্ডিশন থাকে যে আপনার লেখাটা মানে কপিরাইট হবে না, অন্য কেউ কপিরাইট ক্লেম করবে না। খুব ভালো কথা। এখন আপনি একটা লেখা লেখার পর এটা কপিরাইট ক্লেম আসবে কি আসবে না, সেটাকে আপনি আগে থেকে জানা যাবে? হ্যাঁ, মানে অন্য কেউ ক্লেম করবে কি করবে না। তো আমরা খুব সহজে এটাকে কপিরাইট চেক করতে পারি যে আমরা একটা লেখা লিখলাম, কারণ আমরা যে লেখাগুলো লিখবো সবগুলো লেখাই তো আমরা কি কোনোটাই মৌলিক আবিষ্কার না, নিজেরা গবেষণা করে আমরা কি লিখবো না। আমরা অন্য কোথাও থেকে কালেকশন করে লিখবো, স্পিন করে লিখবো, ট্রান্সলেট করে লিখবো, অনেকভাবেই লিখবো। এখন লেখার পর এই লেখাটা নিয়ে কোনো কমপ্লেন আসবে কিনা, অথবা এই লেখাটাকে কপিরাইট হিসেবে ডিটেক্ট করবে কিনা, এটা আমরা কপি চেকার দিয়ে চেক করতে পারবো। মানে কপিরাইট চেকার, কপি চেকার। দেখুন, আমরা গুগলে সার্চ করব কপি চেকার। অনলাইন কপি চেকার। এই যে অনেকগুলো আমরা অনলাইন কপি চেকার পাচ্ছি, plasrima.net, এই যে সবগুলো হচ্ছে কপি চেকার। ডুপ্লি চেকার মানে ডুপ্লিকেট চেকার, copyscape.com, duplichecker.com।
plagiarism.com। তো আর্টিকেল তৈরি করার জন্য আপনারা মোস্ট একটা শব্দ যেটা বারবারই আসবে সেটা হচ্ছে প্লাজিয়ারিজম। এই যে শব্দটা প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম। এখন বায়ার বারবারই আপনাকে বলবে যে আপনার শব্দটার জন্য প্লাজিয়ারিজম না হয়, আপনার আর্টিকেলটার জন্য প্লাজিয়ারিজম না হয়। প্লাজিয়ারিজম মানে হলো অন্য কোনো কন্টেন্টের সাথে যেন না মিলে, অথবা অন্য কোনো কন্টেন্টের সাথে যদি মানে অন্য কোনো কন্টেন্ট যেন সেটা ক্লেম না করে যে এটা তাদের, ঠিক আছে, মানে অন্য কোনোটা যেন হুবহু না হয়। তো প্লাজিয়ারিজম মানে কি, মানে একদম কোনো আপনি একটা লেখা লেখছেন সেটার 80%ই অন্য আরেকটা লেখার মতো, তাহলে এটা হলো প্লাজিয়ারিজম, ঠিক আছে। আর আপনার একটা লেখা লেখছেন এটা 20% অন্য লেখার মতো, বাকি 20% আরেকজনের মতো, তাহলে সেক্ষেত্রে প্লাজিয়ারিজম হবে না। কোনো একটা লেখাকে দেখে হুবহু নকল করা, প্লাজিয়ারিজমের সহজ বিষয় হচ্ছে নকল করা। একটা লেখাকে দেখে দেখে নকল করা, সেটা হলো প্লাজিয়ারিজম। তো বাইরের অন্যতম একটা কন্ডিশন থাকবে, প্লাজিয়ারিজম করা যাবে না, ঠিক আছে, অথবা কপি করা যাবে না। অন্য একটা জিনিস দেখে দেখে হুবহু লেখা, এটা কপি করা বলে, অথবা বলে প্লাজিয়ারিজম। তো দেখেন আমরা আমাদের লেখাটাকে কীভাবে চেক করবো যে আমাদের লেখাটা কোনো জায়গা থেকে লেখা হচ্ছে কিনা, মানে কপিরাইট ক্লেম আসবে কিনা। আমি যে কোনো একটাতে যাই, এই যে copychecker.com, copyscape.com, copyscape.com, আমরা এখান থেকে চেক করতে পারবো। আবার duplichecker.com, এখান থেকেও চেক করতে পারবো। যে কোনো একটা জায়গা থেকে আমরা চেক করতে পারবো। কীভাবে চেক করবো? আমি যে লেখাটা লিখলাম, আপনি যে আর্টিকেলটা লিখবেন সেই আর্টিকেলটা আপনি এখানে ড্রপ করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। এখানেই বলে দিবে যে আপনার লেখাটা কতটুকু জেনুইন, কতটুকু কপি করা, ঠিক আছে। দেখুন আমি যে কোনো একটা জায়গা থেকে একটা কন্টেন্ট নিই, আমি অ্যাজ অ্যান আর্টিকেলস থেকে এই লেখাটা নিই, মনে করুন আপনি যে কেউ কী করলো, হুবহু এই লেখাটা দেখে দেখে লেখলো, ঠিক আছে, এখান থেকে কপি করলো। এখন আমরা এই লেখাটা জেনুইন কিনা আমরা কীভাবে চেক করবো? আমরা জাস্ট কপিস্কেপে যাবো অথবা প্লাজিয়ারিজম চেকারে যাবো। আমি গেলাম duplichecker.com, এখানে গিয়ে সেই লেখাটা আমি জাস্ট ড্রপ করে দিলাম। তাহলে এখানে কোনো সোর্সের উল্লেখ নেই। সোর্স আছে, আর্টিকেল সোর্স, এটা বাদ দিই। এটুকু লেখা আপনাকে যে কেউ দিল এবং বললো কি যেটা আমার স্বরচিত। এখন স্বরচিত নাকি কারোচিত আমরা দেখবো। জাস্ট আমরা লেখাটা এখানে দিলাম, দেওয়ার পর চেক প্লাজিয়ারিজম। সার্চ করতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো সাইট সে সার্চ করতেছে কোন সাইটের সাথে মিলে যাচ্ছে কিনা। মিলে গেলে কোন সাইটের সাথে মিলে যাচ্ছে ওইটা আমাদেরকে দেখাবে। চেক করতেছে এবং চেক করে সে আমাদেরকে 7টা রেজাল্ট দিল। 7 রেজাল্ট ফাউন্ড টু গিভেন কন্টেন্ট। এই যে এক জায়গা 2 3 4 7টা জায়গায় সেটা দেওয়া আছে। আমরা তো এরকম জানতাম সেটা কোথায় আছে, শুধুমাত্র অ্যাজ অ্যান আর্টিকেলে আছে। অ্যাজ অ্যান আর্টিকেল ছাড়াও সেই লেখাটা আরও 7 জায়গায় আছে। কোন কোন জায়গায় আছে সারা পৃথিবীর লাখ লাখ ওয়েবসাইট খুঁজে সে আমাদেরকে আর্টিকেলটা এটা সার্চ করে দিচ্ছে। তো যে কোনো একটা লেখা বায়ার চেক করবে এভাবেই। আচ্ছা, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমরা 5 মিনিটের ব্রেক নিচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা যখন কোনো একটা লেখা লিখবো, সেই লেখাটা কোনো কপিরাইট ক্লেম আসবে কিনা অথবা অন্য কারোর সাথে ম্যাচ করে কিনা আমরা সেটা খুব সহজে ডুপ্লিকেট দিয়ে চেক করব। চেক করার পরে যদি আমরা দেখি যে নিচে কোনো সোর্স দেখাচ্ছে না, আমাদের লেখাটা যদি মৌলিক হয়, তার মানে লেখাটা ওয়েবের অন্য কোথাও নাই, ঠিক আছে? তাহলে এখানে অন্য কোনো সোর্স দেখাবে না। কই তাহলে আমরা যে লেখা লিখবো সেই লেখাটা বায়ারকে সাবমিট করার আগে আমরা চেক করব, কপিরাইট চেক করব। মানে কপি চেকের মানে কি, মানে এই সফটওয়্যারগুলো চেক করবে আমি যে লেখাটা লিখলাম সেই লেখার মতো লেখা অন্য কোথাও আছে কিনা। সারা পৃথিবীতে যত কোটি কোটি ওয়েবসাইট আছে, যত কোটি কোটি ওয়েব পেজ আছে, সবগুলোর সাথে সেটাকে ম্যাচ করবে, সবগুলোর সাথে সেটাকে চেক করবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। চেক করে আমাকে রেজাল্ট দিয়ে দেবে যে অন্য কোথাও আছে কিনা। তো বায়ার যদি আপনার কোনো একটা লেখা চেক করার পর যদি সে দেখে যে আপনার লেখাটা অনেক জায়গাতে আছে, তার মানে আপনি ওসব জায়গা থেকে নিয়ে কপি করে লিখছেন, ঠিক আছে? আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমরা কোনো একটা লেখা লেখার পর সেটা জমা দেওয়ার আগে সেটাকে ডুপ্লিকেটে চেক করে দেখব। আচ্ছা, আমরা লেখা এভাবে চেক করলাম, এখন ছবিকে চেক করবো কীভাবে? আমরা যখন আর্টিকেল লিখবো তখন আমাদেরকে আর্টিকেলও চেঞ্জ করতে হবে, আমরা আর্টিকেলও চেঞ্জ করে দেবো, আবার ছবিও চেঞ্জ করে দেবো, তাই না? আর্টিকেল বড় থাকলে সেটাকে ছোটো করবো, এক সেন্টেন্সে থাকলে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেবো, অনেকভাবে আমরা সেগুলোকে চেঞ্জ করবো। আমরা ঠিক একইভাবে ছবিগুলোকে আমরা চেঞ্জ করবো, তাই না? আমরা কয়েকটা ছবি মিলে একটা ছবি বানাবো। হ্যাঁ, আমরা ছবি নিয়ে আর একটা ক্লাস করে আমি বিস্তারিত বলেছিলাম। আমরা ছবিগুলোকে কীভাবে মানে এক্সিস্টিং ছবিগুলোকে কীভাবে কাটিং করে আমরা আমাদের মতো করে ছবি বানাবো। আমরা যে ছবিটা বানাবো সেটা ইউনিক। হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝিনি? হ্যাঁ হ্যাঁ আসবে। একসময় এই ইয়াগুলো বোকা ছিল, ডুপ্লিকেটগুলো বোকা ছিল, এখনো বোকা না, এখনো দিনে দিনে ওরা অনেক বেশি চালাক হচ্ছে। আপনি স্পিনের চিপ দিয়ে স্পিন করলেও সেটাকে ডুপ্লিকেট দেখাবে। একমাত্র আপনি নিজে বুঝে যদি স্পিন করেন সেটাকে ডুপ্লিকেট দেখাবে না। মানে সফটওয়্যার দিয়ে যদি ডুপ্লিকেট করেন, কারণ ওরা যখন চেক করবে তখন এটা স্পিনের চিপ দিয়ে স্পিন করলে যেরকম হতে পারে ওগুলো দিয়ে আবার কি সার্চ করে, ঠিক আছে? তো যার ফলে ওইভাবে করলেও সেটা দেখাবে, ডুপ্লিকেট দেখাবে। স্পিনার চিপ দিয়ে কাজ করা যাবে না, স্পিনার চিপ দিয়ে অল্প কিছু কাজ করা যাবে, ম্যাক্সিমাম কাজ করতে হবে মাথা দিয়ে। আচ্ছা, আমি টেক্সট দেখালাম, এখন ছবি। আপনি একটা ছবিকে মনে করেন অনেকভাবে চেঞ্জ করছেন। মনে করেন আমরা একটা লোগো তৈরি করছি, আমরা একটা লোগো বানাইলাম। লোগোতে কি লেখা আছে? এখন দেখেন এই লোগোটা বানানোর সময় এটা বোঝা যাচ্ছে না, কোথাও কোনো একটা লোগোতে লেখা ছিল মানে অন্য কোনো কিছু লেখা ছিল, আমরা সেখানে জাস্ট আবু এলটাল দিলাম কি দিয়ে, একটা মানুষ দিয়ে। মানুষটা আনলাম এক জায়গা থেকে, আবুটা লিখলাম কি, এটা হয়তো এটা আরেক জায়গা থেকে আনলাম। আবার ফ্যাশনটা কোথাও একটা ফ্যাশন লেখা ছিল, সেই ফ্যাশনটা লিখলাম, তাই না? তো এখানে কোন একটা ফ্যাশন, মনে করেন ক্যাটস আই ফ্যাশন, এখন ফ্যাশনটা লেখা আছে, বাট ফ্যাশনটা আমরা কি চেঞ্জ করে দিলাম। এই যে ফ্যাশনের আইটা আবার কি এই আবুলের ইয়ার সাথে আবার মিলিয়ে লিখলাম। তার মানে ফ্যাশন FASS আবার ওয়ান এগুলো ঠিক আছে, বাট অন্যগুলো ঠিক নেই। আমি কোনো একটা লোগো থেকে যদি নিয়ে থাকি, ঠিক আছে, তাহলে আমি এই আইটা চেঞ্জ করে দিলাম। আবার এখানে কি তার এখানে লেখা ছিল মনে করেন কাশেম ফ্যাশন, আমি কাশেমের পরিবর্তে লিখে দিলাম আবুল, তাই না? আবার আবুল লিখলাম, সেখানে কি এটা এক জায়গা থেকে, এটা আরেক জায়গা থেকে। তার মানে আমরা ছবিটাকে কম্বাইন করে আমরা নতুন ছবি তৈরি করি যে কোনো একটা আর্টিকেলের ক্ষেত্রে। এখন বিষয় হলো
আমি যে ছবিটা তৈরি করলাম এই ছবিটা ইউনিক কিনা, এই ছবিটা ইউনিক কিনা, এই ছবিটা এখন আমাদেরকে চেক করতে হবে। অনেকে হতে পারে না, অনেকে আমাদের মতো করে, আবার আমাদের মতো করে তৈরি করছে। আমাদের মতো করে কেউ যদি তৈরি করে আগে থেকে ওয়েবে যদি পাবলিশ করে রাখে, তাহলে আমাদেরটাকে বলবো নকল। ঠিক আছে, এখন আমরা দেখবো এই যে আমি যেটাকে করলাম আমাদের এই ছবির মতো অন্য কেউ করছে কিনা। এখন আমরা এটা ওয়েবে সার্চ করে দেখবো। ওয়েবে সার্চ করে দেখবো কীভাবে, আমরা গুগল ইমেজে যাব, image.google.com। ইমেজে দেখুন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আমি যদি অরেঞ্জ দিয়ে যদি সার্চ করি অরেঞ্জ আসবে, তাই না? সার্চ বাই টেক্সট। আর একটা হলো সার্চ বাই ইমেজ। আমি যদি একটা কমলার ইমেজকে যদি এখানে এনে দিই, আমাকে সবগুলো কমলার ইমেজ দেখাবে। ঠিক আছে, সার্চ বাই ইমেজ। তো আমি এখন যেটা করব, সার্চ বাই ইমেজ করব। আমি যে কোনো একটা ইমেজকে আমরা সোর্স জানতে চাইব। আচ্ছা, আমরা ওই দিন একটা তৈরি করেছিলাম বাংলা রেসিপি, তাই না? বাংলা রেসিপি মনে আছে? আমরা একটা লগো তৈরি করেছিলাম বাংলা রেসিপি। এখন এই লগোটা দিয়ে আমি সার্চ করে দেখবো যে এই লগোর মতো কোনো লগো আছে কিনা। লগোটা দিলাম, জাস্ট এখানে ড্রপ করে দিলাম। তাহলে এখন ইন্টারনেট পুরো ওয়েবে খুঁজে দেখবে যে কোনো আছে কিনা। এখানে বলা আছে কি, নো আদার সাইজেস অফ দ্য ইমেজ ফাউন্ড। তার মানে কি, আমরা যেটা তৈরি করছি সেটা ইউনিক। এখন এটাকে আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, আবার দেখেন আমি যদি অন্য একটা ছবিকে যদি দিই, আমি দিলাম এই ছবিটা, এই ছবিটিতে আমরা চেঞ্জ করছি, এখানে ভালো ভালো 3 পিস লিখছি, সে কারণে কি এটা আর করতেছে না, মানে অরিজিনাল হিসেবে আর এটা শো করতেছে না, মানে আমাদের এটা অরিজিনাল হিসেবে শো করতেছে। মনে করেন আপনি কারো একটা ছবি পেয়েছেন, এখন ছবির নাম ঠিকানা কোনো কিছু জানেন না, জাস্ট শুধুমাত্র ছবিটা আছে। তাহলে আমরা ছবিটা যদি এখানে গুগল ইমেজে যদি ছেড়ে দিই, তাহলে সে ওর নাম কি, ও কোথেকে আসছে, টোটাল বিস্তারিত আমরা সব কিছু জানবো। হ্যাঁ, ছবি দিয়ে ছবি খোঁজা। যেমন আমি যদি চাই যে এই ছবিটা কোত্থেকে আনলাম, এই ছবিটার সোর্স কি, এই ছবিটার সোর্স যদি আমি জানতে চাই, জাস্ট আমি ছবিটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, তাহলে ছবিটা কোত্থেকে আনছে সেটা বিস্তারিত এখানে বলে দিবে। ফাউন্ড আদার সাইজেস অফ দ্য ইমেজ, কোথায় এই যে এখানে, মানে এগুলো কয়টা ওয়েবসাইটে এই ইমেজটা আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। এই একটা ওয়েবসাইটে আছে, এরপর আরো অনেকগুলো সাইটে আছে। এই সাইটে আছে, এই সাইটে আছে, এই সাইটে আছে, এই সাইটে আছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে ইমেজটা তৈরি হয়েছে, শার্টের ইমেজটা কি, এটা কপিরাইটেড ইমেজ। এটা অনেকগুলো সাইটে এই ইমেজটা আছে। ইমেজটা প্রথমে কোথায় দিয়েছিল, brookbrothers.com। তাহলে আমরা আলোচনা করতেছিলাম আর্টিকেল নিয়ে। আজকে ছিল আমাদের আর্টিকেল নিয়ে কত নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস। আমরা প্রথম দিন শিখছিলাম আর্টিকেল কীভাবে লিখবো, আর্টিকেল কী ফরম্যাটের হতে পারে, প্রেস রিলিজ, নিউজ রিপোর্ট, এভাবে অনেকগুলো ফরম্যাটের হতে পারে। এরপরে আর্টিকেলগুলো লেখার জন্য আমরা ইনফরমেশন কীভাবে কালেক্ট করবো, ইনফরমেশন কালেকশন নিয়েছিল আমাদের গত ক্লাসটা। আর আমাদের আজকের ক্লাসটা চলতেছে, এটা হলো আর্টিকেল লেখার জন্য আমরা যে সহায়ক টুলসগুলো ইউজ করবো সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি।
তো আমরা এর মধ্যে কয়েকটা টুলসের কথা বলছি। একটা হলো ট্রান্সলেট, অনলাইন ট্রান্সলেটর, তারপর আর্টিকেল স্পিনার, তারপর হচ্ছে কপি চেকার। আচ্ছা, আমরা দিতে পারি কপি চেকার, টেক্সট এবং ইমেজ। তাহলে আমরা কপি কেন চেক করব? আগে হয়তো কি মনে করেন কোনো একজন পত্রিকা সম্পাদককে যেহেতু একটা কবিতা এনে দিল, যেটা আমার স্বরচিত কবিতা, হ্যাঁ, এখন কবিতা ওইটা ছাপানোর পর বোঝা যায় তো এটা কি স্বরচিত, এটা কি হয়তো অন্য কোনো একটা লেখকের কবিতা সে নিজের কবিতা বলে চালাই দিচ্ছে। এখন পত্রিকার এডিটর সে অত কিছু তো সে জানবে না এটা কোন কবির কিসের কবিতা। তো দেখা যায় কি এভাবে ইয়ে হয়, মানে পত্রিকার সম্পাদকের কোনোভাবে এটা বোঝার উপায় ছিল না এটা কোন কবিতাটাকে অন্য কোনো কবি থেকে নিচে কিনা। এখন সে কোনো একজন ফেমাস কবিতাকেও নিতে পারে, আবার অক্ষত কোনো কবিতা বই লিখতে পারে। কিন্তু বর্তমানে যে কোনো লেখাকে দেওয়া হোক না কেন এটা আমরা খুব সহজে এটাকে চেক করতে পারি। যে কোনো একটা কবিতা যদি আমাদেরকে দেয় আমরা খুব সহজে সেটাকে চেক করতে পারি যে এটাকে ওর মৌলিক নাকি অন্য কারো লেখা, আমরা খুব সহজে এটাকে চেক করতে পারি। এখন কীভাবে সেটা পারবো? কোনো একজন কবি একটা কবিতা লিখলো কিন্তু সে কখনো অনলাইনে কখনো টাচ করে নাই, তাইলে তার কবিতা আমরা কীভাবে পাবো? রবীন্দ্রনাথ কি কখনো অনলাইনে ফেসবুক ব্যবহার করছিল, গুগলে সার্চ করছিল? আমরা রবীন্দ্রনাথের কবিতা এখন পাবো না গুগলে সার্চ করলে। তার মানে যে কোনো লেখকে হোক না কেন, যে কোনো বই যে কোনো লেখা হোক না কেন, সেটা কোনো না কোনোভাবেই নেটে চলে আসে। পত্রিকা কোনো বলতে ছাপা হওয়া মানে কি সবগুলো পত্রিকার অনলাইন ভার্সন আছে, কোনো না কোনোভাবে সেটা নেটে চলে আসে। সবগুলো বই স্ক্যান করে সবগুলো বই নেটে চলে আসে, সব কিছুই নেটে চলে আসে। তো যার ফলে যে কোনো কন্টেন্ট যদি আমরা অরিজিনাল কন্টেন্ট খুঁজতে চাই, যে লেখাটা অরিজিনাল কিনা আমরা কপি চেকার দিয়ে চেক করে সেটা খুব সহজেই বুঝতে পারবো, যে কোনো লেখা অথবা যে কোনো ইমেজ। হ্যাঁ, বুঝিনি। বাংলা আর্টিকেলের জন্য আপাতত করা নেই, সফটওয়্যার ডেভেলপ হয়নি। আপাতত আমরা ইংরেজিটা করতে পারবো, বাংলাটা আপাতত নিজের মাথা দিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে আরো যে টুলসগুলো আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে অনলাইন গ্রাফিক্স। অনলাইন গ্রাফিক্সটা কি আমরা খুব সিম্পলি অনলাইনের মাধ্যমে অনেকগুলো গ্রাফিক ডিজাইন করতে পারি। দেখেন আমি এখানে লিখলাম কি ভালো মান 3 পিস, এটা না লিখে আমি লেখাটাকে অনেক বেশি গ্রাফিক্যালি মডিফাইড করে লিখতে চাই, অনেক সুন্দরভাবে জিনিস লিখতে চাই। এখন গ্রাফিক্যালি মডিফাইড করে লেখার জন্য অনেক বড় সফটওয়্যার ইউজ না করে আমরা খুব সিম্পলি অনলাইনের মাধ্যমে আমরা গ্রাফিক্সের কাজগুলো করতে পারি, মানে ইমেজের সাথে যেটা মানানসই হয়, ঠিক আছে? অথবা একটা ইমেজ আছে নর্মাল, বাট আমরা চাচ্ছি সেটাকে একটু ব্লার করে দিতে অথবা একটু অ্যাশ করে দিতে, মানে কালারফুল ছবি আছে আমরা চাচ্ছি সেটাকে অ্যাশ করে দিতে, পিক্সেল কমাই দিতে, পিক্সেল বাড়াই দিতে, অনেকভাবে আমাদের অনেক কিছু হতে পারে, অনেক কিছু করার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এগুলোর জন্য খুব সহজে অনলাইন গ্রাফিক্সের হেল্প নিতে পারবো। আমরা গুগলে সার্চ করব, মনে করেন আমি চাচ্ছি যে কোনো একটা লেখা আমি লিখবো, একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো অথবা একটা আর্টিকেল লিখবো, বাট সেই আর্টিকেলটা লিখবো টানা অক্ষরে, ক্যালিগ্রাফির মতো করে, ক্যালিগ্রাফি। তাহলে আমি যদি লিখি অনলাইন ক্যালিগ্রাফি ক্রিয়েটর, এটা অনেকগুলো সাইট আসবে অনলাইন ক্যালিগ্রাফি নিয়ে। আমি যে কোনো একটা সাইটে যাই, মানে একদিকে লেখাটা দেবো আরেকদিকে কি সেটা অটোমেটিক ক্যালিগ্রাফি হয়ে যাবে।
আমি এটাকে একটু স্টাইল করে লিখতে চাচ্ছি। হয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের যে ফন্টগুলো আছে, আমরা ক্যালিগ্রাফিতে এত স্টাইল করতে পারবো যেটা আমাদের নর্মাল ফন্টে নাই। কম্পিউটারে তো আমরা ফন্ট ইনস্টল করতে পারি, কিন্তু এতগুলো ফন্টের মধ্যে যে জিনিসগুলো নাই, আমরা অনেকভাবে জিনিসটাকে করতে পারবো। এটাকে একটা এই যে অনেক রকমের ডিজাইন আমরা মুহূর্তের মধ্যে আমরা যে কোনো লেখার হেডিং তৈরি করতে পারবো, যে কোনো লেখার ডিজাইন আমরা তৈরি করতে পারবো। কই টেক্সট বক্স কই, আমরা এইভাবে তৈরি করবো। কোথায় বাবা দেখবো কোথায়? হ্যাঁ বুঝিনি। পার্সোনাল ইউজ, কমার্শিয়াল ইউজ। পার্সোনাল ইউজ তো আছে, দেখুন আমরা অনেক রকম স্টাইল আমরা লিখতে পারবো। দেখুন কত রকমের আবুল আসছে না? এখন এইরকম ডিজাইনগুলো আমরা ফটোশপ দিয়ে যদি করতে যাই, এটা অনেক কঠিন হবে না? অনেক কঠিন হবে, কিন্তু আমরা জাস্ট লিখলাম। এখন লিখে কি যে আবুল পছন্দ সে আবুল বেছে নেবে। আবুল আগুন জ্বলতেছে, মানে আমরা আবুল নিয়ে জ্বালাময়ী কোনো একটা কিছু লাগবে, যে আবুল জ্বালাময়ী বাসন দিচ্ছে, এটার সাথে আমরা এটা ইউজ করতে পারবো না? অথবা রেস্টুরেন্টের নাম আবুল, ঠিক আছে, আমরা এটা ইউজ করতে পারবো না? মানে খুব সিম্পলি আমরা অনলাইনের মাধ্যমে অনেকগুলা আমরা টেক্সটের আমরা কি মানে ডিজাইন জেনারেট করতে পারি। হ্যাঁ, কে জানি কি বলছিলেন? না না, এটা প্যারিসের মধ্যে পড়বে না, এটা তো কপিরাইটের মধ্যে পড়বে না, কারণ আবুল তো সবার নাম থাকতে পারে, অনেকের নাম আবুল থাকতে পারে, এটা কোনো সমস্যা না। এখন কোন আবুল এসে কি বলতে পারবে যে আমার নাম আবুল, তুমি কেন আবুল রাখছো? এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে অনলাইন টেক্সট জেনারেটরের মাধ্যমে
আমরা অনেকভাবে টেক্সটকে ডিজাইন করতে পারবো। এখন এই ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হবে কেন? আমাদের আর্টিকেলের মধ্যে প্রয়োজন হবে না? আমরা আর্টিকেলের মধ্যে আর্টিকেলের উপরে যে আমরা টেক্সটটা দেবো, ওই টেক্সটটা আমরা ইচ্ছে মতো এটা লিখতে পারবো না, সাজিয়ে লিখতে পারবো না? এটা তো প্রথম পেজ, দ্বিতীয় পেজে দেখেন এটা তো শুধু আগুন জ্বলা বল, এই যে অ্যানিমেশন করা বল, মানে এগুলো জিপ ফাইল তৈরি হয়েছে। এগুলো যদি আমরা টেক্সট ইয়া থেকে দিই, আমাদের কন্টেন্টে দিই, ওইটা কি এভাবেই চলতে থাকবে, নিতে থাকবে। ইমেজ ফাইল হবে, কিন্তু সেটা মানে অ্যানিমেশন হবে। তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো, আমরা আমাদের পছন্দ মতো অনলাইন টেক্সট জেনারেটরের মাধ্যমে আমরা ইচ্ছে মতো কি আমরা ডিজাইন করতে পারবো। ডিজাইনটা কেন লাগবে? হেডিংয়ের জন্য। আমরা যে আর্টিকেলটা লাগবে সেই আর্টিকেলের হেডিংটা আমরা ইচ্ছে মতো দিতে পারবো। হেডিং হতে পারে, ইমেজ হতে পারে, মাঝখানে যে কোনো একটা শব্দ হতে পারে, যেটা ইচ্ছে আমরা সেটা করতে পারবো। আচ্ছা, এটা তো গেলো টেক্সট জেনারেটর। এখন আমরা চাই যে আমরা কোনো একটা ইমেজকে আমাদের ইচ্ছে মতো সেটাকে চেঞ্জ করবো। ইচ্ছে মতো কীভাবে চেঞ্জ করবো দেখেন, এখন আমরা যাবো ইমেজ এডিটর, অনলাইন ইমেজ এডিটর। ফ্রি অনলাইন ইমেজ এডিটর। আমরা অনেকগুলো ইমেজ এডিটর পাবো, আমরা ইমেজকে যেভাবে চাই সেভাবে দেখতে পারবো। এটা আসলো, এখন আমরা এটাকে চেঞ্জ করি ইচ্ছে মতো। কার্টুন করে ফেলবো, হয়ে গেছে না? আমরা এটাকে ইচ্ছে মতো ইফেক্ট দিতে পারবো। কার্টুন, এখন স্কেচ ইফেক্ট, স্কেচ হয়ে গেল। ফটো স্প্রেড, পিক্সেল, এই সিম্পলি ইমেজ এডিটিংগুলো আমরা মোবাইল থেকে করতে পারি, বাট মোবাইলের চেয়ে আমরা এখানে অনেক বেশি ইফেক্টিভলি করতে পারবো। আমরা অনেকভাবে এটাকে ফিল্টার করতে পারবো, বর্ডার দিতে পারবো, এনহ্যান্স, রেট আই রিমুভাল, আমরা এখানে অনেক কিছু এখানে করতে পারবো। অয়েল পেন্টিং, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে আমরা যদি সেটাকে ইমেজ এডিটিং ইচ্ছা মতো করতে পারবো, করে আমরা সেটাকে করতে পারবো। এটা কি জন্য? ইমেজটা কপিরাইট ক্লেম না করার জন্য। আমরা যে কোনো জায়গা থেকে যদি ইমেজ নিই, সেই ইমেজটাকে আমরা ইচ্ছা মতো আমাদের মতো করে সেটা চেঞ্জ করে আমরা দেবো ইমেজ এডিটরের মাধ্যমে। এবং এই কাজগুলো করার জন্য আমাদের ল্যাপটপে, আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। আমরা সরাসরি অনলাইন থেকেই আমরা কাজগুলো করতে পারবো। আচ্ছা, আর বাংলা লেখার জন্য তো আমাদের আছেই বাংলা কনভার্টার.com।
আমাদের মানে আমি যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণ সব কিছু অনলাইন থেকে, কম্পিউটারে কোনো সফটওয়্যার লাগবে না, কিছুই লাগবে না। আপনার কম্পিউটারে বাংলা কোনো সফটওয়্যার ইনস্টল করা নেই, কোনো সমস্যা নেই। আপনি বাংলা লিখবেন, বাংলা লেখার জন্য আপনি অনলাইনে যাবেন, জাস্ট গুগলে সার্চ করবেন বাংলা কনভার্টার অথবা বাংলা অনলাইন বাংলা রাইটিং। আপনি যেভাবে বুঝেন সেভাবে সার্চ করেন, সেভাবেই আসবে। বলেন আপনি অনলাইনে বাংলা লিখতে চাচ্ছেন, আপনি কী লিখে সার্চ করবেন, কী লিখে সার্চ করা যায়? আপনি চাচ্ছেন এমন একটা অনলাইন ফরম্যাট যেখানে গিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। বলেন কী লিখবেন, কী লিখে সার্চ করা যায়? অনলাইন বাংলা রাইটিং লেখা যায়, আর বাংলা টেক্সট কনভার্টার। আর কি করা যায়? অনলাইন বাংলা রাইটিং আসছে না? বাংলা কিবোর্ড, বাংলা টেক্সট, অনেকগুলো আসছে। ইজি বাংলা টাইপিং.com, মানে অনেকগুলো ফরম্যাট আসবে, আপনি যেখানে সরাসরি বাংলায় লিখতে পারবেন। এই যে টাইপিং বাংলা, অনেক জায়গায় টাইপ করা যাবে। এখন বাংলা টাইপ করার জন্য আপনার কি লাগবে? আপনার কিবোর্ড লাউড মুখস্থ থাকতে হবে। আমাদের কিবোর্ডে কোথায় ক আছে, কোথায় খ আছে, এগুলো কি হয়তো দেখে টাইপ করতে হবে, না মুখস্থ থাকতে হবে। এখন আপনি যদি অত ঝামেলা করতে না আছেন, আপনি দেখে টাইপ করবেন না, মুখস্থও নেই, ঠিক আছে? বিজয় কিবোর্ড আপনি কি লাউড মুখস্থ নেই, হ্যাঁ, বাংলাকে কখনো লেখেন নাই, কোনো সমস্যা নেই। আপনি যাবেন জাস্ট বাংলা কনভার্টার, আপনি www.banglaconverter.com এখানে যাবেন। এখানে জাস্ট এই জায়গাতে নিচের বক্সে টাইপ করুন। এই বক্সে আপনি আপনার মতো করে টাইপ করবেন, বাংলা হয়ে যাবে। ঠিক, আমরা মোবাইলে যেভাবে বাংলা লেখি, মানে ফোনেটিক্স বাংলা লেখা, ঠিক আছে? মনে করেন আবুল, কি লিখলাম ইংরেজিতে, স্পেস দিলাম, হয়ে গেল বাংলায়, ঠিক আছে? কাশেম লিখলাম, স্পেস দিলাম, হয়ে গেল বাংলায়। কমলা, স্পেস দিলাম, বাংলা হয়ে গেল। তাহলে আমরা এইভাবে অনলাইনে বাংলা লিখতে পারবো ফোনেটিক্স দিয়ে। আবার আমরা এখানে যদি বিজয় জানা থাকে, আমরা সরাসরি বিজয় দিয়ে এখানে লিখতে পারবো। তাহলে আমাদের আর্টিকেল লেখার জন্য আর কি দরকার? হ্যাঁ, আচ্ছা, যে কোনো ভাষায় টাইপ করতে হবে। মনে করেন আমরা আর্টিকেল লেখার সময় কোনো একটা শব্দ ব্র্যাকেটে ইংরেজিতে লিখতে হবে, অথবা কোনো একটা শব্দ ব্র্যাকেটে বাংলায় লিখতে হবে, অথবা চায়নাতে লিখতে হবে। আচ্ছা, আমি তার আগে একটা আর্টিকেলে দিই। ওয়েব কন্টেন্ট তৈরি করা। ওয়েব কন্টেন্টের একটা পার্ট হলো আর্টিকেল। তো আর্টিকেল লেখার জন্য যা লাগবে, প্রথমত একটা টাইটেল, ছবি, টেক্সট। আর্টিকেলের কয়টা অংশ? আরও আছে, এখানে আরেকটা অংশ নেই, সেটাও আছে। এটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম। এক নম্বর হচ্ছে টাইটেল, ইমেজ, টেক্সট, একদম নিচে লিঙ্ক, রেফারেন্স লিঙ্ক, রাইট। তাহলে আমরা ইমেজকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, প্রথমত টাইটেল। আমরা টাইটেল লেখা শিখেছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিনে। টাইটেলকে আমরা কীভাবে লিখবো, টাইটেলকে আমরা আবার গ্রাফিক্স দিয়ে কীভাবে তৈরি করবো, টাইটেলকে কীভাবে অ্যাট্রাকটিভ হতে লিখবো, সেটা আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা হয়েছে। ইমেজ নিয়ে বললাম, এই ইনফরমেশনগুলো কীভাবে খুঁজে পাবেন, প্রত্যেকে খুঁজে পাবেন, এটার ফরম্যাট কী, প্রত্যেকটা রাইটিংসের ফরম্যাট কী, সেটা দেখলাম। আচ্ছা, এখন দেখেন নিচে আমরা রেফারেন্স লিঙ্ক দেবো। এখন লিঙ্কগুলো কীভাবে দেবো, আমি সেটা নিয়ে কিছু কথা বলি। লিঙ্ক,
আমরা নিচে অনেকগুলো রেফারেন্স লিঙ্ক থাকে, অনেকগুলো লেখার নিচে লিঙ্ক থাকে। এখন লিঙ্কটা অনেক সময় এত লম্বা হয়ে যায়, সেই লিঙ্কটা দেওয়াটা অনেক কঠিন হয়। আমি বিষয়টা একটু দেখাই। মনে করেন আমি প্রথম আলোর এই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে যদি আমি লিঙ্কটা দিই, এখানে দেখেন আমি একটা লিঙ্ক দিলাম। আচ্ছা, তার আগে আমি প্রথমে কিছু লিখি। আমি অনেক লম্বা একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেল লেখার পর নিচে দিলাম কোনো ডিটেলস, ক্লিক দিস লিঙ্ক। এখন লিঙ্কটা অনেক লম্বা না? সরি, এটাই কপি হয়ে গেছে। আমরা এই লিঙ্কটা দেব। এখন এই লিঙ্কটা অনেক লম্বা না? লিঙ্কটা অনেক লম্বা না? http://prothomalo.com/lifestyle/article/hebijibi অনেক লম্বা না? এখন এত লম্বা একটা আর্টিকেলকে যদি আমি কয়েকটা লিঙ্ক যদি আমার আর্টিকেলে দিই, তাহলে আমার আর্টিকেলের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে না? আর লিঙ্কগুলো দেখতেও অতটা সুন্দর লাগতেছে না, ঠিক আছে? কিন্তু লিঙ্কটা দেওয়াটা আমার জন্য জরুরি। আমার লেখার নিচে আমি লিঙ্ক দেবো। এখন আমি লেখাটাকে এমনভাবে, এই লিঙ্কটাকে, অনেক লম্বা লিঙ্কটাকে এমনভাবে শর্ট করব, খুব ছোট্ট একটা লিঙ্কের মাধ্যমে সেটাকে প্রকাশ করব, ঠিক আছে? এটাকে এইভাবে লিঙ্ক দিলে দুটো অসুবিধা। একটা হচ্ছে দেখতে খারাপ দেখাচ্ছে, অনেক বড় স্পেস যাচ্ছে। আর 2 নম্বর হলো, এই লিঙ্কটাকে দেখে যদি কেউ হুবহু যদি টাইপ করে, তার কি এত সহজ হবে এই জিনিসটা দেখে টাইপ করা? কপি করতে পারবে, কিন্তু এটা যদি প্রিন্টিং পেপারে যদি চাপা হয়, পেপারও তো ক্লিক করা যাবে না। পেপারে এটা দেখে হুবহু টাইপ করাটা কি সহজ হবে? অনেক সময় লাগবে না এটা টাইপ করতে। আচ্ছা, কমসে কম আধা ঘন্টা লাগবে শুধু এটা দেখে হুবহু টাইপ করা, কারণ যতবারই দেবে ততবারে কোথাও না কোথাও একটুখানি ভুল থেকে যাবে। এখন আমরা এই লম্বা লিঙ্কটাকে, এত লম্বা লিঙ্কটাকে আমরা ছোট্ট আকারে প্রকাশ করব, সহজ করে ছোট করে আমরা এটাকে প্রকাশ করব। কিভাবে? হ্যাঁ, ইউআরএল শর্টনার দিয়ে। আমরা গুগলে যাব, গুগল থেকে আমরা যাব কি ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার অথবা ইউআরএল শর্ট লিখলেই হবে। ইউআরএল শর্ট লিখলাম, এখানে অনেকগুলো সার্ভিস চলে আসলো। একটা হচ্ছে go.gol, আরেকটা হলো bitly.com, আরেকটা হলো tinyurl.com, o.ly, bit.do, অনেকগুলো সার্ভিস আছে। এখন আমি যে কোনো একটা সার্ভিসে যাচ্ছি, আমি যাচ্ছি এখানে go.gol। তো এখানে অরিজিনাল ইউআরএল হিয়ার, আমরা জাস্ট আমাদের অরিজিনাল ইউআরএলটা এখানে দেব। প্রথম আলোর সেই যে এটা লিঙ্কটা এখানে দিলাম, দেওয়ার পর জাস্ট শর্ট অ্যান্ড ইউআরএলটা শর্ট হয়ে একদম ছোট্ট হয়ে গেল, goo.gl/gxpxg7। এটা যে কেউ টাইপ করতে পারবো না সহজে, প্রিন্টিং পেপার এটা ছাপানোর উপযুক্ত। আমি এটাকে কপি করি এখানে রাখি। তাহলে এই যে লম্বা ইউআরএলটা, এটা শর্ট করে আমরা কি করলাম, একদম ছোট্ট করলাম। তাহলে এখানে ক্লিক করলে যা আসবে, এখানে ক্লিক করলেও তাই আসবে। আমরা দেখি এখানে ক্লিক করলে তা আসে কিনা। আসছে না? এখানে ক্লিক করলে যা আসতেছে, এখানে ক্লিক করলেও তা আসবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি ইউআরএল দেওয়ার প্রয়োজন হয়, আমরা ইউআরএলগুলো শর্ট করে দেব। আমাদের আর্টিকেল রাইটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর্টিকেল লেখা, যে কোনো ক্রিয়েটিভ রাইটিংস লেখা
অথবা যে কোনো ধরনের কন্টেন্ট লেখা। আমরা টোটাল 4টা ক্লাস নিলাম এটা নিয়ে। এখন টোটাল বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? আজকের ক্লাসে প্রথম কে কে? আপনি কি আজকে প্রথম? আচ্ছা, আপনি প্রথম না? আর কে কে আছেন? আচ্ছা, তাহলে আমাদের আর্টিকেল রাইটিংয়ের মধ্যে হ্যাঁ, ফেসবুকে আপনি এভাবে দিবেন, যেখানে লিঙ্ক দিবেন সেখানে সবগুলো শর্ট করে দিবেন, তাহলে জিনিসটা সহজ হবে। তাহলে আমাদের একটা আর্টিকেল লেখার জন্য যা যা দরকার, টুকটাক যে বিষয়গুলো দরকার, একটা লেখার হেডিংকে ডিজাইন করা, একটা লেখার ছবিকে নিয়ে ইচ্ছে মতো পিক্সেল মানে ইচ্ছে মতো ডিজাইন করা, বিভিন্ন ইফেক্টস দেওয়া, আর এই কন্টেন্টগুলো সার্চ করার জন্য কীভাবে সার্চ করবো শুধু এটা নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছিল। আমরা কন্টেন্টগুলো সার্চ করা, এগুলো লেখা, ফরম্যাটগুলো, লিঙ্ক দেওয়া, আর আমরা কী কী বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারি সেটা নিয়ে এই তৈরি করা, মানে আইডিয়া ডেভেলপ করা। আইডিয়া ডেভেলপটা হয়েছিল আমরা কী কী নিয়ে করতে পারি, আর্টিকেল লিখতে পারি। আপনারা যারা আজকে প্রথম, আপনারা আগের তিনটে ক্লাস দেখে নেবেন। এই যে ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 1, পার্ট 2, 3, 4, সরি, ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আজকেরটা হলো পার্ট 4। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 2। কারণ গ্রামীণ মানুষের সাথে অনেকেই বিজ্ঞাপন দেয়, এখন দিতে হয়, ছবি দিতে হয়, এক নম্বর হচ্ছে সাজিয়ে গুছিয়ে লেখা, মানে একটা সাধারণ অনেকগুলো মানে রেসিপি লিখলাম, রেসিপিটা যখন লিখলাম কন্টেন্ট কী কী উপাদান লাগবে, মরি। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো নর্মালি যদি যখন বলছে জুম 93, এটা ডাউন। আচ্ছা, আমি আর 5 থেকে 10 মিনিট লাগবে আইডিয়া জেনারেট, এটা আলোচনা করা হয়নি, এটা আলোচনা করে নিই, মানে কি কি বিষয় নিয়ে আমরা আর্টিকেল তৈরি করব। আমরা আর্টিকেল লেখার নিয়মকানুনগুলো শিখলাম, আর্টিকেল লেখার সবগুলো স্ট্র্যাটেজি শিখলাম। এখন কি বিষয় নিয়ে আর্টিকেল দেখব, দেখুন। এখন আমরা কোনো একটা যখন অনলাইন মার্কেটিং করবো, আমাদের আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য কী? আমরা আর্টিকেল লিখবো এবং আর্টিকেলের মাঝখানে আমরা কোনো একটা বিজ্ঞাপন দেবো। আমাদের আর্টিকেলে যদি 1 লাখ মানুষ দেখে, আমাদের বিজ্ঞাপনটা 1 লাখ মানুষ দেখবে। 10 লাখ মানুষ দেখলে আমাদের বিজ্ঞাপনটা 10 লাখ মানুষ দেখবে। এখন আর্টিকেলটা ভালোভাবে লেখার জন্য আমাদের আর্টিকেল কোন কোন বিষয়ে লিখবো, সেই বিষয়টা আমরা কীভাবে সিলেক্ট করবো, টপিকটা কীভাবে আমরা সিলেক্ট করবো। মনে করেন আমাদের কোনো একটা কোম্পানি কাজ দিয়েছে, মনে করেন আমাদের কোম্পানির নাম হচ্ছে কসমেটিক্স কোম্পানি, আমাদের কাজ দিয়েছে আবুল কসমেটিক্স। কোম্পানিটা কি? কসমেটিক্স। আমরা পাইলাম কোম্পানির প্রোডাক্টটা পাইলাম। এখন এই প্রোডাক্টের কাস্টমার কারা? দেখেন আমরা যে প্রসেসে আগাবো, আবুল কসমেটিক্স, এটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট কি? প্রোডাক্ট হলো কসমেটিক্স আইটেম। কসমেটিক্স আইটেম থেকে আমরা কি পাবো? কাস্টমার কারা? এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে কাস্টমার।
কাস্টমার, কাস্টমার কারা? কাস্টমার হলো স্পেশালি গার্লস। কত? আমরা এজ ধরতে পারি 15 to 40, ঠিক আছে? তাহলে আমরা যদি কসমেটিক্সের যদি মার্কেটিং করি, তাহলে আমাদেরকে স্পেশালি কাদের জন্য লিখতে হবে আর্টিকেলগুলো? এটার কাস্টমার কারা? গার্লস, এবং এজ হলো 15 to 40, ঠিক আছে? তাহলে আমাদের এমন আর্টিকেলগুলো লিখতে হবে যে আর্টিকেলগুলো এই যে কাস্টমার রেঞ্জ, এই কাস্টমার রেঞ্জের যাদের আগ্রহ থাকে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে কসমেটিক্স। এখন কসমেটিক্সের পরিবর্তে আমি যদি অন্য কোনো একটা কিছু দিই, মনে করেন ছেলেদের যে কোনো একটা প্রোডাক্ট দিই, কী হতে পারে? আমি মনে করেন শার্ট বিক্রি করব, আমার প্রোডাক্ট হলো শার্ট, তাহলে শার্টের কাস্টমার কারা? বয়েজ ওর মেন? মেন কত? 15 to আমরা দিলাম 50, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমাদের ইয়াগুলো হবে ডিফারেন্ট, আইটেমগুলো হবে ডিফারেন্ট। যেমন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে বিষয়গুলো পছন্দের তালিকা থাকতে পারে, যেমন আমি এখানে ক্রিকেট নিয়ে কোনো একটা আর্টিকেল আমি লিখতে পারি, কিন্তু এখানে আমি ক্রিকেট লিখতে পারবো না, ঠিক আছে? কারণ আমি ক্রিকেট নিয়ে যদি লিখি, তাহলে এই ক্রিকেট নিয়ে লেখার আর্টিকেলগুলো ছেলেরা পড়বে। হ্যাঁ, তার মানে ছেলেদের কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি কি ক্রিকেট নিয়ে লিখবো, ক্রিকেটের সেলিব্রিটি, ক্রিকেট নিউজ, অনেক কিছু নিয়ে আমি লিখবো, এবং এগুলো ছেলেরা পড়বে, মাঝখানে তারা আমাদের বিজ্ঞাপন পাবে, ঠিক আছে? কিন্তু আমি যখন মেয়েদের বিজ্ঞাপনগুলো যখন দেবো, মেয়েদের কোনো প্রোডাক্ট যখন দেবো, তখন সেখানে ক্রিকেট নিয়ে লিখবো না, ঠিক আছে? এমন টপিক নিয়ে লিখবো যেখানে তাদের যেটা পছন্দ, ঠিক আছে? এখানে আমি লিখতে পারি রূপচর্চা, তারপর আরও অন্য বিষয়গুলো লিখতে পারি। তাহলে কি বুঝে গেল? তাহলে টপিকটা ডিসাইড হবে কি নিয়ে, আমি কোন টপিক নিয়ে আর্টিকেল লিখবো, সেটা বায়ার অনেক সময় ডিসাইড করে দিবে, অনেক সময় বায়ার ডিসাইড করে দিবে না। বায়ার ডিসাইড করে না দিলে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট চিন্তা করবো কি আমরা কাজের জন্য লিখতেছি। আমাদের মূল লক্ষ্য হলো কাস্টমার, আমরা মানে যে কোম্পানির পক্ষে কাজ করতেছি সেই কোম্পানির প্রোডাক্টটা কি, সেই কোম্পানির কাস্টমার কারা, আর সেই কাস্টমাররা কী ধরনের টপিক পছন্দ করবে, ঠিক আছে? তো এখানে মনে করেন বয়েজ, আমি এটা সিলেক্ট করলাম কি স্পোর্টস, আমি স্পোর্টস নিয়ে লিখলে ছেলেটা পড়বে। হ্যাঁ, আমি স্পোর্টসের মধ্যে স্পোর্টসটাকে আমি অনেক ভাগে ভাগ করতে পারি। স্পোর্টসটাকে আমি ক্রিকেট, ফুটবল, রেসলিং, টেনিস খুব একটা মানুষ পড়বে না, রেসলিং, ঠিক আছে? ক্রিকেট, ফুটবল, রেসলিং, তারপর কি মোটামুটি এগুলো। আর করতে পারি ওই স্পোর্টস সেলিব্রিটি। তাহলে আমি শার্ট বিক্রি করব, কিন্তু শার্ট বিক্রি করার জন্য মানে কোনো একটা ফ্যাশন হাউসের জন্য কাজ করতেছে, যেটা শুধুমাত্র ছেলেদের ফ্যাশন বিক্রি করে। এখন আমি তাদের জিনিসগুলো করার জন্য আমি একটা জিনিস রাখলাম স্পোর্টস। আমি স্পোর্টস রাখতে পারি, পাশাপাশি আরও অনেক কিছু আমি রাখবো, অনেকগুলো আইটেম রাখবো। কিন্তু স্পোর্টসটাকে আমি আবার ভাগ করতে পারি ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, রেসলিং, তারপর কি স্পোর্টস সেলিব্রিটি। আমি সাকিব আল হাসানকে নিয়ে কোনো একটা রিপোর্ট লাগলাম, কোনো একটা নিউজ লাগলাম, ওখানে মানুষ পড়বে না, ওটার মধ্যে কী থাকবে, আমার অ্যাড থাকবে। ফুটবল নিয়ে কোনো একটা কিছু লাগলাম, ক্রিকেট নিয়ে কোনো একটা কিছু লাগলাম। তাহলে আমার স্পোর্টসটা হলো কি, এটা মূল ক্যাটাগরি। এই মূল ক্যাটাগরিকে আরও অনেকগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এরকম মূল ক্যাটাগরি আমরা আরও অনেকগুলো পাবো না? আমরা যে এজ রেঞ্জের মানুষের জন্য চাচ্ছি বয়েজ অর ম্যান, আমরা স্পোর্টস নিয়ে লেখলে পড়বে। এরপর আমরা চিন্তা করবো যে আর কোন কোন বিষয় নিয়ে লেখলে পড়বে, ঠিক আছে? আর কি আছে বলেন? না, রাজনীতি সবাই পড়বে না। না, রাজনীতি সবাই পড়বে না। আমরা এমন টপিক নিয়ে লাগবে যে টপিক নিয়ে সবাই পড়বে, ঠিক আছে? কেরিয়ার নিয়ে পড়বে, তারপরে আর কি নিয়ে পড়বে? হ্যাঁ, পড়াশোনা একই জিনিস। হ্যাঁ, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ, তারপর এন্টারটেইনমেন্ট, তাই না? নাটক, নাচ, গান, বিনোদন, বিভিন্ন এন্টারটেইনমেন্ট। আবার এন্টারটেইনমেন্টকে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সিনেমা, মানে সিনেমা নিয়ে কোনো একটা কিছু লিখতে পারি, নাটক নিয়ে একটা কিছু লিখতে পারি, ঠিক আছে, নাচ গান অনেক কিছু লিখতে পারি। হেলথ, এই হেলথটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, তাই না? এই মানে
বিভিন্ন রকম হেলথ, যোগ ব্যায়াম, এটা সেটা অনেক রকম হেলথ থেকে আমরা অনেকগুলো ভাগ করতে পারি। তাহলে আমরা আমাদের কোন টপিকগুলো লিখবো সেই টপিকগুলো আমাদের ডিসাইড করবে কিসের ভিত্তিতে? আমাদের কাস্টমার আমরা কাদের কাছে লেখাটাকে পৌঁছতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের টপিকটা সিলেক্ট করব। আর যে কোনো একটা টপিক সিলেক্ট করার পর আমরা সেটা নিয়ে ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করে আমরা লিখবো। ইনফরমেশন কীভাবে কালেক্ট করতে হবে, ইনফরমেশন কালেক্ট করার পর আমরা সেগুলোকে কীভাবে সেগমেন্ট করব, কীভাবে আমরা সেগুলোকে লিখবো, টোটাল বিষয়গুলো আমাদের ক্লাসে বলা হয়েছিল। বলেন, কারো কোনো কোশ্চেন টোটাল বিষয়টা নিয়ে? তো আজকে যাদের প্রথম ক্লাস, আপনাদের একটু এলোমেলো মনে হতে পারে, কারণ আজকে ছিল আমাদের ওয়েব কন্টেন্ট নিয়ে শেষ ক্লাস। আগামী ক্লাস থেকে নতুন টপিক শুরু হবে। তো আগামী ক্লাস থেকে আপনারা নতুন টপিক পাবেন, আর যেগুলো হয়ে গেছে এগুলো আপনারা আবারও পাবেন। আর যদি চান এগুলো আপনি এর মধ্যে করে নেবেন, তাহলে এগুলো পেনড্রাইভে করে নিয়ে গিয়ে এই 4টা ক্লাস আপনি পেনড্রাইভে করে নিয়ে যেতে পারবেন, নিয়ে আপনি বাসায় দেখতে পারেন। দেখলে ভালো, না দেখলে কোনো সমস্যা নেই, কারণ বিষয়গুলো আপনি আবারও পাবেন। বলেন, ওয়েব কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কোনো এই কিছু জানার আছে কিনা? প্রবলেম আছে? টপিকটা রিলিভেন্ট বলতে আমরা যখন নাটক দেখি, নাটক দেখতেছি খুব একটা দুঃখের নাটক, তাই না? যাই হোক, আমরা নাটক দেখতেছি খুব একটা দুঃখের নাটক, কিন্তু দুঃখের নাটকের মধ্যে হঠাৎ করে চলে আসে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন, তাই না? মানে দুঃখের মধ্যে সুখ, কোনো আছে, মিল আছে? কোনো মিল নেই। আমাদের লেখার সাথে বিজ্ঞাপনটা রিলিভেন্ট হতে হবে না, ঠিক আছে? আমার বিজ্ঞাপন হচ্ছে কসমেটিক্সের বিজ্ঞাপন, কোনো সমস্যা নেই। আমি এটা আমার কাস্টমার কারা কারা দেখবে আমি সেটাকেই আইডেন্টিফাই করবো। আমি দেবো এটি ক্যারিয়ার, মনে করুন দিলাম একটা ব্যাংক জব, ব্যাংকের জব পাওয়ার সহজ উপায়, একটা আর্টিকেল লিখলাম। আর্টিকেলের মাঝখানে আমি কি বিজ্ঞাপন দিলাম কিসের? ফেয়ার অ্যান্ড লাভলির, কোনো সমস্যা নেই। মানে প্রোডাক্টের সাথে কন্টেন্টের সেম হতে হবে না। আমার দরকার হচ্ছে কাদের কাছে আমি পৌঁছাবো, ঠিক আছে? কাস্টমার আমার জন্য ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখেন আতা কেন খাবেন, কিন্তু পাশে আছে কি অ্যাটম খেতে বলতেছে, কোনো মিল আছে? কালেকশন অফ পিওর হানি, হ্যাঁ। আর কার কোনো কোশ্চেন? এখানে আছে রাজনীতির মধ্যে কি স্যান্ডেলিনা, শেখ হাসিনা কি মাইন্ড করছে? কেউ মাইন্ড করে না। কোনটা? না, এগুলো কন্টেন্টের বাইরে, কিন্তু আমরা তো কন্টেন্ট আমরা যখন দেবো তখন তো আমাদেরকে এরকমই দেখাবে, মানে পাশাপাশি দেখাবে তো, ঠিক আছে? এই যে কন্টেন্টের মধ্যে আছে তো, আমরা যে কন্টেন্টের মধ্যে দিই, এই যে এটা তো কন্টেন্টের মধ্যে, এটা হ্যাঁ। আমাদের যে 4টা ক্লাস হলো, এই 4টা ক্লাসের মধ্যে থেকে কোশ্চেন করেন। আমরা যখন কাজ করব তখন আমরা ধরে নেব যে বায়ার আমাদেরকে কোনো কিছুই দিবে না, আমরা সেটা ধরে নিয়ে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? বায়ার যদি কোনো কিছু দেয় সেটা হচ্ছে আমাদের জন্য সারপ্লাস, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের জন্য বোনাস, কিন্তু আমরা ধরে নেব বায়ার কোনো কিছুই দিবে না। আমরা বায়ারের কোনো ইনস্ট্রাকশন ছাড়া, বায়ারের কোনো তত্ত্বাবধান ছাড়া আমরা কাজ করবো, স্বাধীনভাবে আমরা কাজ করবো, ঠিক আছে? বায়ার যদি কোনো ডিরেকশন দেয় ওটা আমার জন্য হেল্পফুল। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন? তাহলে আপনারা আপনাদের 5টা আর্টিকেল লেখেন, সেই 5টা আর্টিকেল আপনাদের ফেসবুক পেজে রাখেন অথবা ওয়েবসাইটে রাখেন, দেন আমাকে দেখান। যে কোনো বিষয় নিয়ে 5টা আর্টিকেল লেখেন, ঠিক আছে? যখন আপনি আর্টিকেল রাইটিংয়ের কাজের জন্য যাবেন, কাজের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন বায়ার যদি জিজ্ঞেস করে আপনি কি আর্টিকেল রাইট করতে পারেন, এখন এটা বোঝানো অনেক কঠিন না? কীভাবে বুঝাবেন এটা? আপনাকে বলা হলে আপনি কি আর্টিকেল রাইট করতে পারেন? হ্যাঁ পারি। কি পারেন? আমি খুব ভালো হেডিং লিখতে পারি, আমি খুব ভালো কন্টেন্ট লিখতে পারি, ভালো ডিজাইন করতে পারি, ভালো মানে কি বলেন, মানে কন্টেন্টগুলো সার্চ করতে পারি, সার্চ করে সেগুলো রিঅ্যারেঞ্জ করতে পারি,
এখন এতগুলো বলে এত কথা আপনি আধা ঘন্টা ধরে যদি বলেন এটা কি বোঝানো যাবে ভালোভাবে? বাইরে বুঝবে না, ঠিক আছে? কিন্তু তাকে যদি কোনো কথা না বলে তাকে যদি জাস্ট আপনার লেখার কোয়ালিটিগুলো দেখেন, যে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে আমার 5টা আর্টিকেল আছে, আপনি আর্টিকেলগুলো দেখলে আমার লেখার মান বুঝবেন, ঠিক আছে? তখন সে আপনার 5টা আর্টিকেল দেখবে, দেখার পরে কি আর্টিকেলের মধ্যে আপনার হেডিং, আপনার ছবি, আপনার ডেসক্রিপশন, আপনার লেখার স্টাইল, লেখার ভাষা, তাই না? আপনি ফরম্যাট জানেন কিনা, আপনি লিখতে জানেন কিনা, আপনার ভাষা জ্ঞান কেমন, প্রত্যেকটা বিষয় অনেক ভালোভাবে এটা বুঝবে না বায়ার, ঠিক আছে? তো বুঝলে আপনাকে কেমন স্যালারি দিবে এটা বায়ার খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে, আপনার সাথে কীভাবে কথা বলবে সেটাকে কি ডিসাইড করতে পারবে, ঠিক আছে? মানে বিষয়টা হলো শুরু থেকে মূল্যায়ন করা। এখন এত এমপ্লয়ির ভিড়ে আপনাকে বায়ার হয়তো মূল্যায়ন নাও করতে পারে, বাট আপনি যদি নিজের জন্য কিছু ডেমো তৈরি করে রাখেন এবং সেই ডেমোগুলো যদি দেখান, সেটা দেশের কোনো কোম্পানির জন্য হোক, দেশের বাইরের কোনো কোম্পানির জন্য হোক, তাহলে খুব সহজে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। আমাদের যত কাজ আছে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এই যে ওয়েব কন্টেন্ট তৈরির কাজ। আমরা যদি আপনাকে সার্চ করি ওয়েব কন্টেন্ট কাজ আছে কয়টা? 3998। আবার আমরা যদি আর্টিকেল লিখে সার্চ করি, আর্টিকেল রাইটিং, কাজ আছে কয়টা? 8797। তার মানে ওয়েবে যত কাজ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি কাজ হলো এই ওয়েব কন্টেন্ট তৈরি করা এবং আর্টিকেল রাইট করা, ঠিক আছে? এই যে রাইটিং আর্টিকেল অ্যান্ড ব্লগস, আপনি ইগাজে অ্যাপ্লাই করছেন, রাইটিং আর্টিকেল অ্যান্ড ব্লগস, আওয়ারলি কাজ, ডিটেলস, লাভ মানে কি? I need writers for my news website. বলেন আপনারা ওর জন্য কাজ করতে পারবেন কিনা? গত ক্লাসে যারা করছেন নিউজ রিপোর্ট লেখা, আর্টিকেল লেখা, ফেসবুক পোস্ট লেখা, সবগুলো একই না? ওয়েব পেজ তৈরি করা, জাস্ট স্লাইটলি পার্থক্য। এখন এই বায়ারের রিকোয়ারমেন্ট দেখেন, মানে আপনারা যতটুকু শিখছেন একটুকুর বেসিসে বায়ারদেরকে সার্ভ করতে পারবেন কিনা, বায়ারদেরকে কাজ করতে পারবেন কিনা দেখেন। বায়ারের ওয়েবসাইট হলো এটা www.globrite.blog. It's a global hub for cutting-edge cultural commentary on current affairs in politics, economy, and technology. The company is looking for skilled writers that can be prominent and critical of their news writing. Writers should have any eye of details. যাই হোক, পলিটিক্স, ইকোনমি এবং টেকনোলজি, এই তিনটা বসে নিয়ে তার একটা সাইট আছে। এখন এই সাইট নিয়ে নিয়মিত লিখতে হবে। সেই সাইটটা কোনটা? এটা। গ্লোবায়ার। তার এখানে বর্তমানে খুব একটা কন্টেন্ট নাই, এখন সে চাচ্ছে কন্টেন্টগুলো করবে। ঠিক আছে, মানে এই সাইটের মালিকের জন্য আমরা কাজ করবো। ওর এখানে আমরা বিভিন্ন রকম এই যে পলিটিক্স নিয়ে করব, ইকোনমি নিয়ে, টেকনোলজি নিয়ে, তাই না? আমরা ব্লগ লিখবো। তারপর দেখেন আরেকটা দেখি, এবং কোথায় গোস্ট রাইটিং বলে অথবা গেস্ট রাইটিং বলে কোনো একটা ওয়েবসাইটে এই যে আর্টিকেল লেখা, এটাকে কন্টেন্ট রাইটিং, গোস্ট রাইটিং অথবা গেস্ট রাইটিং, ঠিক আছে, অথবা গেস্ট ব্লগার অথবা গেস্ট রাইটার, অনেকভাবে এটাকে বলে। দেখেন রিরাইট অ্যান ইংলিশ আর্টিকেল, অনলাইন ক্যাসিনো প্রোমো, ইন্টারন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, ওয়েব কন্টেন্ট অ্যান্ড নিউজ আর্টিকেল, looking for a guest or post or brand mention of an authoritative tech and business related blog. Skilled writer wanted. Skilled writer wanted. I need a website content writer.
আপনারা দেখেন সবগুলো কাজ কি করা ধরা যাবে মনে হচ্ছে নাকি, মানে করা যাবে কি যাবে না? সবগুলো কাজ করা সহজ মনে হচ্ছে না? এই যে আই নিড এ ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, টার্মস অফ সার্ভিসেস 1100, টোটাল 3000 ওয়ার্ডস, আই হ্যাভ ফ্রি ওয়ালপেপার ওয়েবসাইট। আচ্ছা, রাইট 10 আর্টিকেলস অ্যাবাউট, দেখি জিনিসটা কি আমরা একটু দেখি। আচ্ছা, কোনো একটা খাবার দাবার হবে, আর্টিসনাল কেক, এটা নিয়ে 10টা ব্লগ লিখতে হবে। 10 হোমমেড আর্টিসনাল কেক আর্টিকেল 100 ওয়ার্ড আর লেন্থ। তাহলে আমরা এখানে প্রচুর প্রচুর আমরা কি কাজ পাবো। একটা ওয়েবসাইট তৈরি করলে সেখানে আর্টিকেল লাগে, একটা ফেসবুক পেজ তৈরি করলে সেখানে আর্টিকেল লাগে, একটা ই কমার্স সাইট তৈরি করলে সেখানে আর্টিকেল লাগে, বিভিন্ন কাজের জন্য আর্টিকেল লাগে, যার ফলে আর্টিকেল রাইটিংয়ের কাজগুলো অনেক বেশি। তো আমরা 4 দিনে যে ক্লাসটা শিখলাম, যে ক্লাসটা আমরা যে 4 দিনে যেটা হইলো, জাস্ট একটুকু যদি ফলো করেন অনেক ভালোভাবে ভালো কাজ করা যাবে। এবং আপনি যদি সামনেও কিছু না জানেন, পিছনেও যদি কোনো কাজ না জানেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটুকু দেখেই অনলাইনে অনেক ভালো কাজ করা যাবে। এখন আমরা দেখি যে অনলাইনে যারা শুধুমাত্র আর্টিকেল রাইটিংয়ের কাজ করে তারা কী পরিমাণ স্যালারি পায়। দেখেন শুধুমাত্র আর্টিকেল রাইটাররা কী পরিমাণ স্যালারি পায়। ফাইন জবের পরিবর্তে ফ্রিল্যান্সার, তারা আর্টিকেল রাইটার। দেখেন আর্টিকেল রাইটাররা কী পরিমাণ স্যালারি পায়। এ পায় পার আওয়ার $27, এক কোথাকার ইউনাইটেড স্টেটস। এ ব্রাজিল, এ পায় $14। পাকিস্তানি কই? এটা কি আতিফা ইমরান, এ পায় $6। ও পায় জার্মানি, ও পায় পার আওয়ার $20। সার্বিয়া $25। যত আর্টিকেল রাইটার দেখবেন তার ম্যাক্সিমামে $10 আপ স্যালারি। ফিলিপিন্স, ও পায় পার আওয়ার $20। কানাডা পার আওয়ার $25। আপনি বিভিন্ন আর্টিকেল রাইটারের প্রোফাইল দেখলেই বুঝবেন। এই যে পাকিস্তান, ও পায় পার আওয়ার $5। মালয়েশিয়ান, ও পায় পার আওয়ার $20। ইন্ডিয়ান, ও পায় পার আওয়ার $12। এটা কি? সানজানা গোমেজ হবে সম্ভবত। সানজানা, দেখেন সানজানা কি কাজ করে। এখন সানজানার প্রোফাইলটা আপনি দেখেন, সে যে পার আওয়ার $20 স্যালারি পায়, সরি পার আওয়ার $12। এখন সে কী কাজ করে? কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে, কুইট স্মোকিং আর্টিকেল, এসইও অপটিমাইজেশন ফর আওয়ার ওয়েবসাইট। সে যে কাজগুলো করতে সবগুলো এখানে দেখা যাচ্ছে। ওর কোয়ালিফিকেশনও দেখবেন, কোয়ালিফিকেশনও খুব খুব বেশি না। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এডুকেশন, MBA ইন মার্কেটিং এন্ড HR, হায়দ্রাবাদ থেকে, ব্যাচেলর অফ আর্টস। তো যার ফলে এখানে খুব বেশি সময় লাগে না আর্টিকেল রাইটার হিসেবে এস্টাবলিশ হওয়া। কারণ আর্টিকেল রাইট করার জন্য আমাদের কোনো কিছুই নিজ থেকে জেনারেট করার দরকার নেই। আমরা জানি আমরা যদি বাস্তবে কোনো একটা কিছু লিখতে চাই, কোনো একটা রাইটিংস যদি আমরা লিখতে চাই, নিউজ পেপারের জন্য, যে কোথাও জন্য, কাগজ কলম নিয়ে যদি লিখতে চাই, সেটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন না? কিন্তু আমরা যদি অনলাইনে কোনো একটা কিছু লিখতে চাই, সকল রিসোর্স আমাদের হাতে। ইভেন আমাদেরকে আইডিয়াও জেনারেট করতে হয় না, আমরা অনলাইন থেকে জেনারেট করতে পারি। যে কোনো টপিক নিয়ে আমরা সার্চ করলে এখান থেকে কি হাজার হাজার লাখ লাখ টপিক আমরা পাই, তাই না? যে কোনো বিষয় নিয়ে আমাদের কাজ হলো শুধুমাত্র দেখে জাস্ট রিঅ্যারেঞ্জ করা।
জাস্ট একটা লেখার লাইনটা পড়লাম, পড়ে কি আমরা আমাদের মতো করে একটু একটু চেঞ্জ করে দেবো। যার ফলে অনলাইনে লেখাটা খুব সহজ। জাস্ট এই 3-4টা ক্লাস করলেই আপনি 100% অনলাইন রাইটার হওয়া যাবে, অনেক ভালো আর্টিকেল রাইটার হওয়া যাবে। তো ঠিক আছে, আপনারা এই 4টা ক্লাস এই সপ্তাহে আরও রিভিউ করবেন। আমাদের গত 3টা ক্লাস প্লাস এই ক্লাসটা রিভিউ করার পর এরপর যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো লিখে নিয়ে আসবেন। আমি আগামী ক্লাসের শুরুতে প্রথমে কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো, দেন আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক শুরু করবো। আগামী ক্লাসে কী হবে সেটা এখন বলবো না, আগামী ক্লাসে বলবো। বাট এই ক্লাসের কাজ হলো আমাদের যে গত 3টে ক্লাস, সেই 3টে ক্লাস নিয়ে এইটা সহ 4টা ক্লাস, আর্টিকেল রাইটিং নিয়ে যে 4টা ক্লাস ভালোভাবে করবেন। একদম টোটাল বিষয়টা এগুলো রিভিউ করবেন, রিভিউ করে 5টা আর্টিকেল লিখবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রবলেম থাকে, সবগুলো কাগজে লিখে চলে আসবেন। আমি আগামী ক্লাসে প্রথমে কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো, ঠিক আছে? এখন এগুলো আর্টিকেল রাইটিং শিখবেন কি জন্য? ঠিক ওদের মতো হওয়ার জন্য, পার আওয়ার $12 পার আওয়ার, মানে $10 উপরে যারা স্যালারি পাচ্ছে, ঠিক আছে? আপনি তাদেরকে টার্গেট করেন, তাদেরকে হচ্ছে মডেল, আপনার আইডল, তাদেরকে আইডল করে আপনি করেন যে ওরা কী পাচ্ছে আপনি কেন পারবেন না। আপনার পারার জন্য যা দরকার সবগুলো রিসোর্স আপনার হাতে আছে। তাহলে আমরা আর্টিকেল রাইটার হওয়ার জন্য লাগবে, আমরা আর্টিকেল রাইটিং হিসেবে যদি স্পেশালি যদি কাজটা করতে চাই লাগবে। আর যদি আমরা চাই যে আমরা আর্টিকেল রাইটার হব না, কোনো সমস্যা নাই, আমাদের এসইও কাজের জন্য এটা কি একটা ভাইটাল ইস্যু, ভাইটাল কন্টেন্ট। আমরা আর্টিকেল রাইটিং শিখছি মূলত কি জন্য? এসইওর কাজ করার জন্য, ঠিক আছে? ফেসবুকের পোস্ট লেখা, ওয়েব পেজ লেখা, কন্টেন্ট লেখার জন্য, এসইওর কাজ করার জন্য। তো এসইওর কাজ করতে হলে আমাদের আর্টিকেল রাইটিংটা লাগবে। আবার আমরা যদি চাই যে আমরা এসইওর কাজ করব না, আমরা শুধুমাত্র আর্টিকেল রাইটিংয়ের কাজই করব, তাহলে আমরা এসইওর কাজটাকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র আর্টিকেল রাইটিংয়ের কাজ করতে পারি, ঠিক আছে? মানে দুইদিকে পথ খোলা আছে। তাহলে আপনারা এগুলো রিভিউ করবেন, রিভিউ করে এই মানে যে কোনো কোশ্চেন থাকলে সেগুলো লিখে নিয়ে আসবেন। আর যে কোনো বিষয় নিয়ে 5টা আর্টিকেল নিয়ে আসবেন, লিখে নিয়ে আসবেন। যদি 5টা আর্টিকেল যদি আপনি লিখতে পারেন যে কোনো বিষয় নিয়ে, তাহলে মনে করবেন কি আপনি জাস্ট কী বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন, আপনি আপওয়ার্ক থেকে বাইরের রিকোয়ারমেন্টগুলো দেখেন, এগুলো দেখে আপনি আর্টিকেল লেখেন। বাইরের জব ডেসক্রিপশনগুলো পড়েন, পড়ার পর এগুলো বুঝেন, এবং বুঝে সেগুলোর মতো করে আর্টিকেল লেখেন, ঠিক আছে? লিখে আমাকে আগামী ক্লাসে দেখান, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।